আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের অ্যাডমিশনের প্রথম ম্যানেজমেন্ট ক্লাস। তো আমি ক্লাসটা শুরু করার আগে এই ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা কথা বলি তোমাদের। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর জিএসটিতে পরীক্ষা দিবা, তোমরা মেইন টার্গেট রাখবা হচ্ছে কি ম্যানেজমেন্টের সর্বোচ্চ নাম্বার তোলার জন্য। কারণ ম্যানেজমেন্ট হচ্ছে কি এমন একটা সাবজেক্ট, তুমি যদি বুঝে মন দিয়ে ভালো করে পড়ো তাহলে তোমার নাম্বার মিস যাওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ 98% কিন্তু বই থেকে আসবে তোমাদের ম্যানেজমেন্টের মধ্যে রাবিতে হচ্ছে কি 24টা এমসিকিউ আসবে 1.25 করে, তাহলে হচ্ছে কি 30 নাম্বার ম্যানেজমেন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কি এমসিকিউ 12 নাম্বার আর রিটেনে 8, তাহলে টোটাল 20 নাম্বার হচ্ছে কি ম্যানেজমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জিএসটিতে হচ্ছে কি 35টা এমসিকিউ, এক একটাতে 1 নম্বর করে। তাহলে একবার ভেবে দেখো, তোমাদের ম্যানেজমেন্টে কিন্তু হিউজ নাম্বার আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল গত বছরের আগের বছর ছিল, গত বছর থেকে চেঞ্জ করছে যে ওরা নতুন কারিকুলাম বাইর করছে, তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এগুলো বাদ দিছে। নাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু 35 নম্বরে ছিল। তো আমি তোমাদের এটাই বলবো, তোমরা আমার সাথে থাকবা, অর্থাৎ আমি যে ম্যানেজমেন্ট ক্লাসগুলো নিই তোমরা অবশ্যই সবগুলো ক্লাস দেখবা। আর আমি যেগুলো নোট করতে বলি ওগুলো অবশ্যই নোট করবা। কারণ ইউনিভার্সিটিতে কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কেউ জানে না। যেটা তোমার মনে হবে যে মানে এই টপিক থেকে প্রশ্ন আসবে না, এটা তো ইজি টপিক, দেখবা তুমি পরীক্ষার হলে ওই টপিক থেকেই প্রশ্ন আসবে। তাই অ্যাডমিশনের সময় মানে সবগুলো পড়া লাগে না, এটা সত্যি কথা। অ্যাডমিশন সময় সবগুলো পড়া লাগে না, কী পড়তে হবে কী পড়া লাগবে না এগুলো আমরা অবশ্যই তোমাদের বলবো। কারণ অ্যাডমিশনের সিলেবাসটা কিন্তু হিউজ, এখানে কোনো ধরা বাঁধা নেই। তো তোমাদের বলবো তোমরা বাকি সাবজেক্টের পাশাপাশি ম্যানেজমেন্টটাকেও একটু বেশি গুরুত্ব দিবা। কারণ ম্যানেজমেন্টে কিন্তু নাম্বার বেশি আছে, অ্যাকাউন্টিংয়ে যেমন নাম্বার বেশি, ম্যানেজমেন্টেও তেমন নাম্বার বেশি আছে। তো আমি চেষ্টা করব তোমাদের নিজের বেস্টটা দিয়ে সবগুলো মানে আয়ত্ত করে দেওয়ার। তোমরাও অবশ্যই আমাদের সাথে থাকবা, কমার্স প্রোর সাথে থাকবা তোমরা সবাই। আমি যেগুলো তোমাদের নোট করতে বলি ওগুলো অবশ্যই নোট করবা। আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবা, ম্যানেজমেন্টের একটা লেকচারও বাদ দিবা না। আমি তোমাদের A to Z একদম বই কিনতে না হয় মতো করে পড়াবো ইনশাল্লাহ। আমি তোমাদের প্রত্যেকটা লেকচার এর PDF আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। লেকচার মানে ক্লাস শেষ হওয়ার পর তোমরা আবারও ওটা রিডিং পড়বা। আমি যেগুলো ক্লাসের মধ্যে নোট করতে বলি ওগুলো নোট করবা, আর আমি PDFটা তো তোমাদের দিয়ে দিব। আর যখন তোমাদের বই লাগবে আমি তোমাদের বলবো। তোমরা আপাতত কোনো বই কিনতে হবে না এখন ম্যানেজমেন্টের জন্য। আর তোমাদের একটা কথা বলে আরেকটা, তোমরা গ্রুপে দেখতেছি তোমরা মানে বই পাচ্ছ যে আমার পড়া মনে থাকে না, আমি কি করব। আমি বলবো তোমরা পড়তে থাকো, পড়া মনে থাকে না এটা তোমরা মাথায়ও আনবা না, তোমরা শুধু পড়তেই থাকবা। তোমাদের কাজ হচ্ছে শুধু পড়া মুখস্থ থাকতেছে কি না থাকতেছে এগুলো তোমাদের দেখার বিষয় না। তোমরা শুরুতে 1 মাস পড়বা, তোমরা যখন 1 মাসটা পার হবে তোমরা এই অ্যাডমিশনের পড়াটা ইনশাল্লাহ আমি বলতেছি তোমাদের উপভোগ করবা তোমরা। কারণ অ্যাডমিশনের পড়া কঠিন হলেও মজা আছে, আমরা তো পার করে আসছি, আমরা তো বুঝি। তো তাইলে অনেক কিছু বলছি, পড়ালেখা শুরু করা যাক। সবাই অবশ্যই কমার্স প্রোর সাথে থাকবা, ইনশাল্লাহ তোমাদের নিজের বেস্টটা দিয়ে তোমাদের সাফল্যের মধ্যে কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই সাথে থাকবা কমার্স প্রো। আর একটা লেকচারও তোমরা গ্যাপ দিবা না, সবগুলো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। আর আমি যেগুলো PDFে নাই, যেগুলো মুখে বলি ওগুলো আমি বলার সাথে সাথে তোমরা নোট করে নিবা।
তাহলে পড়াই শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে লেকচার 1-এর মধ্যে আমরা ব্যবসায়, শিল্প, বাণিজ্য এই 3টা টপিক সম্পর্কে জানব। শুরুতে আমরা যদি বলি ব্যবসায় কী? ব্যবসা হচ্ছে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে অর্থনৈতিক সকল কার্যক্রমকে কী বলে? ব্যবসায় বলে। একদম সংক্ষেপে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে সকল অর্থনৈতিক কার্যক্রমকে কী বলে? ব্যবসায় বলে। আচ্ছা, এখন জানবো হচ্ছে কি আমরা ব্যবসায়ের প্রধান কাজ, প্রধান উপাদান, প্রধান বৈশিষ্ট্য, প্রধান শাখা, সংক্ষিপ্ত শাখা এগুলো সম্পর্কে জানবো। এগুলো কিন্তু এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেহেতু এমসিকিউতে বেশি আসে, তাই এখানে প্রত্যেকটা এই লাইন হচ্ছে কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো তোমাদের আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা এগুলো আমরা আগে ব্যবসায়ের সংজ্ঞাটা সম্পর্কে জানি। ব্যবসায় ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি বিজনেস, যার উৎপত্তি হচ্ছে কি ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ কি বিজনেস, যার উৎপত্তি বাইজিন, বিজনেস, বিজিনেস শব্দ থেকে। বিজনেস অর্থ হচ্ছে কোনো কাজে কি থাকা, ব্যস্ত থাকা। ব্যবসা অর্থ কি কোনো কাজে ব্যস্ত থাকা হচ্ছে কি ব্যবসায়ের অর্থ। ব্যবসা হচ্ছে ওই সকল অর্থনৈতিক কাজ যা মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের উদ্দেশ্যে, অভাব পূরণের জন্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন করে উৎপাদিত সামগ্রী প্রকৃত ভোক্তার নিকট বণ্টন করে এবং উৎপাদন ও বণ্টন কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক উপযোগ সৃষ্টি করে। এতগুলো তোমাদের পড়ার দরকার নেই, কারণ ইউনিভার্সিটিতে কিন্তু এমসিকিউ আসে। তাই আমাদের বেসিক ইনফরমেশন যেগুলো কমন আছে ওগুলো সম্পর্কে জানলেই হবে। সেই জন্য বলতেছি ইউনিভার্সিটি অ্যাডমিশন সিলেবাসটা বিশাল হলেও কিন্তু সব পড়া লাগে না। আমি তোমাদের ম্যানেজমেন্টের মধ্যে যেগুলো পড়াই, যেগুলো নোট করতে বলি ওগুলোই পড়লে হবে ইনশাআল্লাহ। এবার আমরা জানবো হচ্ছে কি ব্যবসায়ের প্রধান কাজ কোনটি। ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে কি উৎপাদন করা, অর্থাৎ পণ্য, সামগ্রী, সেবা সামগ্রী যেগুলো হোক সেগুলো কি করা। ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে কি উৎপাদন করা। ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে কি উৎপাদন। ব্যবসায়ের প্রধান কাজ কি উৎপাদন। ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে উৎপাদন। ব্যবসায়ের প্রধান উপাদান কি? ব্যবসায়ের প্রধান উপাদান হচ্ছে পণ্য বা সেবা। ব্যবসায়ের প্রধান উপাদান কি? পণ্য বা সেবা। ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি? ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা। আমরা উপযোগ সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো এই লেকচারের মধ্যে। উপযোগ হচ্ছে কি 7 প্রকার, তার মধ্যে হচ্ছে কি বাণিজ্যগতভাবে 6 ধরনের উপযোগ সৃষ্টি হয়, আর শিল্পের মাধ্যমে 1 ধরনের উপযোগ সৃষ্টি হয়। ওগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। এখন তোমরা শুধু এটা মনে রাখো, ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কি? উপযোগ সৃষ্টি করা। যদি বলে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কোনটি? উদ্দেশ্য বললে কি হবে? উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। আর যদি বলে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য হচ্ছে কি উপযোগ সৃষ্টি করা। উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা। তো ব্যবসায়ের প্রধান শাখা কোনটি? ব্যবসায়ের প্রধান শাখা হচ্ছে কি শিল্প। ব্যবসায়ের প্রধান শাখা কোনটি? ব্যবসায়ের প্রধান শাখা হচ্ছে কি শিল্প। ব্যবসায়ের সবচেয়ে সংক্ষিপ্ত শাখা, যদি বলে শুধু শাখা তাহলে হবে কি শিল্প, যদি বলে সংক্ষিপ্ত শাখা তখন হবে ট্রেড বা বিনিময়। ব্যবসায়ের সংক্ষিপ্ত শাখা কোনটি? ট্রেড বা বিনিময়। তো আমরা আরও বেসিক এগুলো আরেকটু জানবো, তোমরা ওগুলো নোট করে নিবে অবশ্যই। ব্যবসায় হচ্ছে কি সমাজবিজ্ঞানের একটি শাখা। ব্যবসায় হচ্ছে সমাজবিজ্ঞানের একটি শাখা। ব্যবসায় হচ্ছে সমাজবিজ্ঞানের
সমাজবিজ্ঞানের একটি শাখা। ব্যবসা হচ্ছে সমাজবিজ্ঞানের একটি শাখা। আচ্ছা, ব্যবসায়ের উৎপত্তির মূলে কারণটা কী ছিল, অর্থাৎ ব্যবসায় কেন উৎপত্তি হয়েছিল? ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ ছিল হচ্ছে কি মানুষের অভাব, অর্থাৎ মানুষের অভাব থেকে হচ্ছে কি ব্যবসায়ের সৃষ্টি। তো আমরা বলতে পারি ব্যবসার উৎপত্তির মূলে কারণ ছিল হচ্ছে কি মানুষের অভাব থেকে ব্যবসায়ের সৃষ্টি, অর্থাৎ সহজ কথা হলো মানুষের অভাববোধ থেকে ব্যবসায়ের সৃষ্টি হয়। তো ব্যবসা কিসে থেকে সৃষ্টি হয়? মানুষের অভাব থেকে, মানুষের অভাব, অর্থাৎ মানুষের চাহিদা অভাব থেকে কি হয়? ব্যবসায়ের উৎপত্তি বা সৃষ্টি হয়। ব্যবসায়ের উৎপত্তি হয়। ব্যবসায় সৃষ্টি হয় হচ্ছে কি আর্থিক লেনদেন থেকে। ব্যবসায় সৃষ্টি হয় কোথা থেকে? ব্যবসায় সৃষ্টি হয় বললেও উত্তর হবে আর্থিক লেনদেন থেকে। ব্যবসায় সৃষ্টি হয় আর্থিক লেনদেন থেকে। ব্যবসায় সৃষ্টি হয় আর্থিক লেনদেন থেকে। ব্যবসায় সৃষ্টি হয় কোথা থেকে? আর্থিক লেনদেন থেকে। যদি বলে ব্যবসার উৎপত্তির মূলে কারণ কী ছিল, তখন হবে কি মানুষের অভাব। যদি বলে ব্যবসায়ের সৃষ্টি হয় কোথা থেকে? আর্থিক লেনদেন থেকে। অর্থাৎ ব্যবসা মানেই তো অর্থ ছাড়া তো ব্যবসা আর করা সম্ভব না। তো তাই ব্যবসায় সৃষ্টি হয় কোথা থেকে? আর্থিক লেনদেন হতে। আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই আমি, এটা কিন্তু গত বছরও দাবিতে আসছিল প্রশ্ন। প্রতিষ্ঠানের সবচেয়ে রাবিতে আসছিল, প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানব সম্পদ। অবশ্যই নোট করে নিবে এগুলো। প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, যদি বলে প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, তখন হবে কি মানব সম্পদ। প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানব সম্পদ। প্রতিষ্ঠানের জীবনী শক্তি বলা হয় কাকে? যদি বলে প্রতিষ্ঠানের জীবনী শক্তি কি? জীবনী শক্তি, এগুলো নোট করে নিব অবশ্যই। জীবনী শক্তি বললে উত্তর হবে অর্থ বা মূলধন। অর্থাৎ প্রতিষ্ঠানের জীবনী শক্তি হচ্ছে কি অর্থ বা মূলধন। আচ্ছা, ব্যবসায়ের লক্ষ্য কি? প্রত্যেক কিছুর একটা লক্ষ্য থাকে। কোনো একটা কিছু গড়ে উঠলে, কোনো একটা ধরো কোনো একটা কমিটি গঠন করছে, ওটার একটা লক্ষ্য থাকে। তো ব্যবসায় যেহেতু একটা সমাজবিজ্ঞানের একটি শাখা, তো ব্যবসায়ের অবশ্যই একটি লক্ষ্য থাকবে। ব্যবসায়ের লক্ষ্যটা হচ্ছে কি বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণ। আমি আবার বলতেছি, ব্যবসায়ের লক্ষ্য কি? ব্যবসায়ের লক্ষ্য হচ্ছে কি বস্তুগত ও অবস্তুগত কি অভাব পূরণ। ব্যবসায়ের লক্ষ্য হচ্ছে বস্তুগত ও অবস্তুগত কি অভাব পূরণ। এটা হচ্ছে কি ব্যবসায়ের লক্ষ্য। ব্যবসার উদ্দেশ্য কি? ব্যবসার উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। ব্যবসার উদ্দেশ্য কি মুনাফা অর্জন। তো ব্যবসার আওতা বা পরিধি যেটা বলে, ব্যবসার আওতা হচ্ছে কি তিনটি। ব্যবসার আওতা কয়টি? তিনটি। সেগুলো হচ্ছে কি ব্যবসার আওতা কয়টি? এটা খালি জায়গা খুঁজি। ব্যবসার আওতা বললে আওতা হচ্ছে কি তিনটি। কয়টি? ব্যবসার আওতা তিনটি। এগুলো হচ্ছে কি শিল্প, বাণিজ্য, আরেকটা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা, আরেকটা কি প্রত্যক্ষ সেবা।
ব্যবসায়ের আওতা কয়টি? ব্যবসায়ের আওতা হচ্ছে কি 3টি। সেগুলো হচ্ছে কি শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। এগুলো হচ্ছে কি ব্যবসায়ের আওতা। আচ্ছা, যদি বলে ব্যবসায়ের আবেদন, ব্যবসায়ের প্রকৃতি, দিক, আবেদন, চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি? তখন হবে 2টি। কি? ব্যবসায়ের আওতা কিন্তু 3টি। যদি বলে আবার ব্যবসায়ের প্রকৃতি, দিক, আবেদন, চারিত্রিক কয়টি? উত্তর হবে 2টি। এই 2টি কি? ব্যষ্টিক এবং ব্যক্তিগত। এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো। তোমরা শুধু এটা মনে রাখো, ব্যবসায়ের আওতা বললে 3টি, ব্যবসায়ের প্রকৃতি, দিক, আবেদন, চারিত্রিক বললে কয়টি হবে? 2টি। এখানেও দেওয়া আছে, এখানে থেকে আমরা আবার জানি ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি বিজনেস। ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ বিজনেস। বিজনেস শব্দের উৎপত্তি হচ্ছে কি বিজনেস থেকে। ব্যবসার অর্থ হচ্ছে কি কোনো কাজে ব্যস্ত থাকা। আচ্ছা, ব্যবসার সমীকরণ আর বাণিজ্য সমীকরণ এই দুটা কিন্তু তফাৎ। ব্যবসার সমীকরণ কিন্তু আই প্লাস টি প্লাস এটি। আই হচ্ছে কি ইন্ডাস্ট্রি, টি হচ্ছে কি ট্রেড, টি মানে হচ্ছে কি অক্সিলারি টু ট্রেড বা এইড টু ট্রেড। এগুলো সম্পর্কে আমরা একটু পরেই জানতেছি, তোমরা শুধু এটা মনে রাখো। ব্যবসায়ের সমীকরণ হচ্ছে কি সামেশন আই প্লাস টি প্লাস এইটি। আচ্ছা, এটা হচ্ছে কি ব্যবসায়ের কি প্লাস এইটি, এটা হচ্ছে কি ব্যবসায়ের সমীকরণ। আই মানে কি ইন্ডাস্ট্রি মানে কি শিল্প। তো আমরা যদি ব্যবসায়ের সমীকরণটা থেকে শিল্পটা বাদ দিই, অর্থাৎ আইটা বাদ দিই, তখন আমাদের যে সমীকরণটা থাকে সেটা হচ্ছে কি মানে টি প্লাস এটি যেটা থাকে সেটা হচ্ছে কিসের সমীকরণ? আবার বাণিজ্যের সমীকরণ। অর্থাৎ ব্যবসায়ের সমীকরণ হচ্ছে কি আই প্লাস টি প্লাস এইটি, আর বাণিজ্য সমীকরণ হচ্ছে কি আইটা বাদে টি প্লাস এইটি। এইটি মানে হচ্ছে কি এইড টু ট্রেড বা অক্সিলারি টু ট্রেড। এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানতেছি বিস্তারিত, তোমরা এটা মনে রাখবো অবশ্যই। শুধু ব্যবসায়ের সমীকরণ বললে ব্যবসা মানে তো শিল্প বাণিজ্য সবগুলো আসবে। তো শুধু বাণিজ্য সমীকরণ বললে কি আসবে? এটা আবার যাবে, টি প্লাস এটি হবে। ব্যবসা হচ্ছে সমাজবিজ্ঞানের একটি শাখা। ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ ছিল হচ্ছে কি মানুষের অভাব, কিন্তু ব্যবসার সৃষ্টি হয় কোথা থেকে? আর্থিক লেনদেন থেকে। ব্যবসায়ের লক্ষ্য কি? বস্তুগত অভাব পূরণ। ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন। আর ব্যবসায়ের আওতা কয়টি? 3টি। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এগুলো হচ্ছে কি ব্যবসায়ের আওতা। এগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই বলছি, তোমরা অবশ্যই পিডিএফ থেকে পড়ে নিবা। এই পিডিএফটা তোমাদের ম্যানেজমেন্ট গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখন আমরা ব্যবসার সংজ্ঞাটা জানবো। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকে কি বলে? ব্যবসায় বলে। অর্থাৎ ব্যবসায় হবে কখন? কোনো একটা ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু ওই ব্যবসাটা বৈধ নয়, তখন সেটা কি বলে গণ্য হবে না? ব্যবসায় বলে গণ্য হবে না। ব্যবসায় হতে হবে অবশ্যই কি বৈধ, আর ব্যবসার উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। ব্যবসা হচ্ছে কি একটি অর্থনৈতিক প্রক্রিয়া, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। সামাজিক প্রক্রিয়া, সমাজবিজ্ঞানের একটি শাখা। আর এটা তোমরা অবশ্যই নোট করে রাখবা, অর্থগত ও কার্যগত। আমি আবার বলতেছি, অর্থগত ও কার্যগত দুটি দিক বিবেচনায় ব্যবসায়ের সংজ্ঞা প্রদান করেছেন কে বললে জিজ্ঞেস করলে উত্তর হবে MC শুক্লা। উত্তর কি? অর্থগত ও কার্যগত।
অর্থগত ও কার্যগত দুইটি দিক বিবেচনায় ব্যবসায়ের সংজ্ঞাটা যেটা আছে ওটা প্রদান করেছেন কে? উত্তর হবে হচ্ছে কি MC শুক্লা। ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয়, অর্থাৎ আমরা যে ব্যবসার সংজ্ঞাটা পড়ছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে ব্যবসা বলে। ওই ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় হচ্ছে কি বুক। এটা অবশ্যই তোমরা মনে রাখবা। ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় কি বুক। ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় কি বুক। যদি শুধু ব্যবসায়ী নয় কোনটি? ব্যবসায় নয় হচ্ছে কি ব্যবস্থাপনা বিভাগ। ব্যবসায় নয় কোনটি? ব্যবস্থাপনা বিভাগ। ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় কোনটি? বুক। ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত বললে কি হবে? বুক। ব্যবসায় নয় বললে কি হবে? ব্যবস্থাপনা বিভাগ। কোনোদিন কি হতে পারে না? ব্যবসায় হতে পারে না। আর বুক ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয়। তো এই তো ব্যবসার সমীকরণগুলো সম্পর্কে আমরা জানবো। ব্যবসার সমীকরণ B সমান সামেশন I প্লাস T প্লাস AT। এটা কি ব্যবসার সমীকরণের। B সমান কি ব্যবসা। I সমান কি শিল্প কার্যকলাপের সমষ্টি, যেটাকে বলে ইন্ডাস্ট্রি। T সমান হচ্ছে কি পণ্য বা সেবা বিনিময়, ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি, যেটাকে বলে ট্রেড। T সমান কি পণ্য বা সেবা বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি, অর্থাৎ ক্রয় বিক্রয় কাজের সমষ্টি, সেটাকে বলে ইংলিশে কি ট্রেড বা পণ্য বিনিময়, যেটাকে বাংলা বলে। তো AT সমান হচ্ছে কি অক্সিলারি টু ট্রেড বা এইড টু ট্রেড, যেটার বাংলা হচ্ছে কি পণ্য বা সেবা বিনিময় ক্রয় সংক্রান্ত অন্যান্য কাজের সমষ্টি। অর্থাৎ পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের জন্য আরও অনেকগুলো অন্যান্য কাজ করা লাগে, ওগুলোর সমষ্টিকে কি বলে? এটি, যেটাকে হচ্ছে কি যেটার পূর্ণরূপ হচ্ছে অক্সিলারি টু ট্রেড বা এইড টু ট্রেড। এখানে বাংলায়ও সুন্দরভাবে দেওয়া আছে। ব্যবসায় হচ্ছে উৎপাদন সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ শিল্প প্লাস বাণিজ্য প্লাস ব্যবসা সহায়ক কার্যাবলী হচ্ছে পুরো একটা ব্যবসায়ের কি সমীকরণ। তো আমরা এখন ব্যবসায়ের প্রকৃতির দিক, আবেদন, চারিত্রিক, এগুলো সম্পর্কে একটু জানবো। ব্যবসায়ের সংগঠন, প্রকৃতি, দিক, আবেদন, চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি জিজ্ঞেস করলে উত্তর হবে কয়টি? দুইটি। উত্তর হবে কয়টি? দুইটি। এগুলো হচ্ছে কি ব্যষ্টিক আর সামষ্টিক। ব্যষ্টিক আর সামষ্টিক। ব্যষ্টিক মানে কি ব্যক্তিক বা ব্যক্তিগত, সামষ্টিক মানে কি সার্বজনীন বা সামাজিক। যেটাকে ব্যষ্টিককে ইংলিশে বলা হচ্ছে কি মিক্রো, MI। অর্থাৎ ব্যষ্টিক হচ্ছে কি MICRO। আর সামষ্টিকের মধ্যে শুধু একটাই তফাৎ, সেটা হচ্ছে কি CRO। এটার মধ্যেও অনেক পোলাপান গোলমাল ফাঁকায় ফেলবে। কি এরকম পাকাবে যে ব্যষ্টিক মানে কি ম্যাক্রো নাকি মিক্রো, এটার মধ্যে গোলমাল পাকায় ফেলবে। আমি যেভাবে মনে রাখতাম তোমাদের ওই টিপসটা বলি। আচ্ছা, ব্যষ্টিক মানে আমরা কি জানি? ব্যক্তিগত। সবাই কিন্তু ব্যক্তিগত ইংলিশটা জানি। ব্যক্তিগত মানে কি ইন্ডিভিজুয়াল। সবাই ব্যক্তিগত মানে কি ইন্ডিভিজুয়ালের শুরুর অক্ষর কি আই। তাহলে এম এর পর আই হবে। ব্যষ্টিকের মধ্যে কি হবে? এম এর পর আই হবে। তো একটা জানলে বাকিটা তো তোমরা অবশ্যই জানবা। আমি এটা ফলো করতাম, কারণ আমি নিজেই বলে যেতাম এটা ব্যষ্টিক সমান কি মিক্রো হবে নাকি ম্যাক্রো হবে কয়েকদিন পর বলে যেতাম। তো আমি এটা সহজে মনে রাখতাম। ব্যষ্টিক মানে যেহেতু ব্যক্তিগত, আর ব্যক্তিগত ইংলিশ হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, যেটার শুরুর অক্ষর হচ্ছে কি আই। তো তাহলে এম এর পর আই হবে, ওটা এম এর পর আই থাকলে ওটা হবে কি ব্যষ্টিক। আমি এভাবে মনে রাখতাম, এগুলো আমার টিপস, এগুলো আমি। তো এগুলো সম্পর্কে তোমরা অবশ্যই মনে রাখবা, ব্যষ্টিক আর ব্যক্তিগত। তো আমরা ব্যষ্টিক আর ব্যক্তিগত সম্পর্কে একটু জানি। এগুলো এখানে PDF মেবি দেওয়া নাই, আমি তোমাদের মুখে মুখে বলি, তোমরা অবশ্যই নোট করে নিবা। আচ্ছা, কয়েকটা আমি তোমাদের ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতির দুইজন জনকের নাম বলি। এগুলো তোমাদের পরীক্ষায় আসতেও পারে। তোমরা ইউনিভার্সিটি পরীক্ষায় কোনগুলো আসবে কোনগুলো আসবে না এগুলো তোমরা জানবা না। ওই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন তৈরি করবে ওদের যা মন চাইবে তা প্রশ্ন করতে পারবে। তো তাই ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতির জনক দুইটা সম্পর্কে আমি তোমাদের বলি। ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে, আমি আগে ব্যষ্টিকটা বলতেছি। ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। কি ব্যষ্টিক অর্থনীতির জনক কি? অ্যাডাম
স্মিথ, TH। অ্যাডাম স্মিথ হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতির জনক। ব্যষ্টিক অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। এখন জানবো হচ্ছে কি সামষ্টিক অর্থনীতি। এগুলো তোমরা নোট করে নিব অবশ্যই। সামষ্টিক, যারা আর্টসের আছো তাদের ওই জিকের মধ্যে আসতে পারে, আর আর্টস তো এটা ভিডিও দেখবে না, তোমাদের এটা অবশ্যই এটা আসবে না এরকম বলতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে, ওরা জানে কোনগুলো করে, তোমরা অবশ্যই নোট করে নিবা। ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে কি অ্যাডাম স্মিথ, আর সামষ্টিক অর্থনীতির জনক বললে উত্তর হবে হচ্ছে কি জন মাইনার্ড কেনেন্স। জন NARD মাইনার্ড কেনেন্স। কি সামষ্টিক অর্থনীতির বলল উত্তর হবে জন মাইনার্ড কেনেস। এগুলো তোমরা অবশ্যই নোট করে নিবা। আরও দুইটা বলে দিই আমি তোমাদেরকে। শুধু অর্থনীতির জনক বললেও হবে অ্যাডাম স্মিথ। যদি বলে শুধু অর্থনীতির জনককে, তখন হবে কি অ্যাডাম স্মিথ। আর যদি বলে আধুনিক অর্থনীতি, শুধু অর্থনীতি বললে অ্যাডাম স্মিথ। যদি বলে আধুনিক অর্থনীতি হচ্ছে কি ফল স্যামুয়েলসন। আধুনিক অর্থনীতি বললে ফল স্যামুয়েলসন, শুধু অর্থনীতি বললে কি অ্যাডাম স্মিথ। আর যদি বলে বিপণন, যেটাকে মার্কেটিং বলে, তোমরা এটা মার্কেটিং করার সময় জানবা, আমি তোমাদের তারপরে বলি। বিপণন বা মার্কেটিংয়ের জনককে তো হবে ফিলিপ কটলার। বিপণন বা মার্কেটিংয়ের জনককে উত্তর হবে ফিলিপ কটলার। তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবা। একক প্রচেষ্টা ও ব্যবস্থাপনায় পরিচালিত ব্যবসায় প্রকৃতি ব্যষ্টিক। অর্থাৎ যেগুলো একক প্রচেষ্টায় পরিচালিত ব্যবসা আছে সেগুলোর প্রকৃতি কি ব্যষ্টিক। যত এক মালিকানা পেশাদারি সকল ব্যবসায়ী যায় প্রকৃতি ব্যষ্টিক। এক মালিকানা হচ্ছে কি ব্যষ্টিক প্রকৃতির ব্যবসায়। আর যদি বলে অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয় বাকি যে ব্যবসাগুলো আছে সেগুলো হচ্ছে কি সামষ্টিক বা সার্বজনীন, যেটাকে বলে সামষ্টিক প্রকৃতির ব্যবসায়। শুধু এক মালিকানা হচ্ছে কি ব্যষ্টিক প্রকৃতির ব্যবসা। আচ্ছা, আমরা এখন জানবো হচ্ছে কি ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে। ব্যবসায়ের উৎপত্তি ক্রমবিকাশ হয় তিন ভাগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা হচ্ছে কি আধুনিক যুগ। আগে আমরা প্রাচীন যুগটা সম্পর্কে জানবো, ধাপে ধাপে মধ্যযুগ, আধুনিক যুগ এগুলো সম্পর্কে জানবো। খ্রিস্টপূর্ব 200 থেকে 2000 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব 2000 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলে কি প্রাচীন যুগ। প্রাচীন যুগে অনেক কিছু যেগুলো মানে বিকাশ হয়, মানে উৎপত্তি হয়, যেগুলো চালু হয় ওগুলো সম্পর্কে জানবো আমরা। সেগুলো হচ্ছে কি প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা, অর্থাৎ পণ্যের আদান প্রদান। এটা কি পণ্যের আদান প্রদান, মানে প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা বা পণ্যের আদান প্রদান, যেটাকে ইংলিশে বলে হচ্ছে কি বার্টার ট্রেড। যেটাকে ইংলিশে বলে কি বার্টার ট্রেড। অর্থাৎ তোমাদের এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা কোন যুগের উৎপত্তি। অপশনে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ বা আরেকটা যে কোনো থাকতে পারে। তখন তোমাদের উত্তর হবে কি প্রাচীন যুগ। প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা, পণ্যের আদান প্রদান, বার্টার ট্রেড যে কোনো একটা থাকতে পারে। তোমাদের উত্তর হবে কি প্রাচীন যুগ। প্রাচীন যুগে আরও অনেক কিছু চালু হয়, সেগুলো হচ্ছে কৃষিকাজ শুরু হয় কোন যুগে প্রাচীন যুগে। হস্তশিল্প শুরু হয় প্রাচীন যুগে। সমাজ ও উৎপাদনকারী ভোগকারী শ্রেণীর সমাজে উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব হয় কোন যুগে
সমাজে উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব হয় হচ্ছে কি প্রাচীন যুগে। প্রাচীন যুগ হচ্ছে কি আত্মনির্ভরশীল যুগ। আত্মনির্ভরশীল যুগ হচ্ছে কি প্রাচীন যুগ। শ্রম বিভাগীকরণ, শ্রম বিশেষায়ন হচ্ছে কি প্রাচীন যুগ। এটা অবশ্যই মনে রাখবে তোমরা এই প্রাচীন যুগ থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে কি খ্রিস্টপূর্ব 2000 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটাকে বলে কি প্রাচীন যুগ। এখান থেকে তোমরা যে কয়েকটা মনে রাখবে সেগুলো হচ্ছে কি প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা, যেটাকে পণ্যের আদান প্রদান বা বার্টার ট্রেড বলে, সমাজে উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব, আত্মনির্ভরশীল যুগ, শ্রম বিশেষীকরণ, বিশেষ করে এটা আর উপরেরটা তোমরা এই দুইটা অবশ্যই মনে রাখবা। এটা হচ্ছে কি প্রাচীন যুগে। তো এখন আমরা প্রাচীন যুগটা জানছি। প্রাচীন যুগের পর হচ্ছে কি মধ্যযুগ। মধ্যযুগ হচ্ছে কি খ্রিস্টাব্দ 401 থেকে, অর্থাৎ এখানে 400 পর্যন্ত ছিল প্রাচীন যুগ। 401 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কালটা সেটা কি বলে মধ্যযুগ বলে। খ্রিস্টাব্দ 401 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলে কি মধ্যযুগ। এগুলো মধ্যযুগে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। মধ্যযুগে কি হয়? মধ্যযুগে অর্থের প্রচলন হয়। কি হয়? অর্থের প্রচলন হয়। বাজার ও শহরের উৎপত্তি হয় কোন যুগে? এমসিকিউ তো আসতে পারে। বাজার ও শহরের উৎপত্তি হয় কোন যুগে? মধ্যযুগে। উপনিবেশ সৃষ্টি হয় কোন যুগে? মধ্যযুগে। বণিক সংঘ সৃষ্টি হয় কোন যুগে? মধ্যযুগে। এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় উদ্ভব হয় কোন যুগে? মধ্যযুগে। আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয় কোন যুগ থেকে? মধ্যযুগ থেকে। এগুলো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অর্থের প্রচলন, বাজার ও শহরের উৎপত্তি, উপনিবেশ সৃষ্টি, বণিক সংঘ সৃষ্টি, এক মালিকানা সবচেয়ে কিন্তু প্রাচীন ব্যবসা। এক মালিকানা কিন্তু ব্যবসার মধ্যে সবচেয়ে কি ব্যবসা? প্রাচীন ব্যবসা। কিন্তু এটা কিন্তু চালু হয় কোন যুগ থেকে? মধ্যযুগ থেকে। এটা প্রাচীন ব্যবসা হলেও এটা চালু হয় কোন যুগ থেকে? মধ্যযুগ থেকে। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা। আর এক মালিকানা ও অংশীদারি এই দুইটা শুধু চালু হয় কোন যুগে? মধ্যযুগে। আরেকটা হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য, এটাও ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে অংশীদারি, এক মালিকানা, উপনিবেশ, বাজার ও শহর উৎপত্তি, অর্থ, ওগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি বিশেষ করে প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা, শ্রম বিভাগীকরণ ও শ্রম বিশেষায়ন, সমাজে উৎপাদনকারী ভোগকারী শ্রেণীর উদ্ভব, বিশেষ করে এই টার্মগুলো, যেমন এখানে কোন সময় কত থেকে কতকে প্রাচীন যুগ বলে, কত সাল থেকে কত সালকে প্রাচীন যুগ মধ্যযুগ বলে, এগুলো তোমরা মনে রাখবে অবশ্যই। তো এখন হচ্ছে কি আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে কি খ্রিস্টপূর্ব 1600 থেকে বর্তমান সময় পর্যন্ত। 1601 থেকে, অর্থাৎ 401 থেকে 1600 পর্যন্ত হচ্ছে কি মধ্যযুগ। খ্রিস্টাব্দ 1601 থেকে বর্তমান সময় যেটা চলতেছে সে পর্যন্ত হচ্ছে কি আধুনিক যুগ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি শিল্প বিপ্লব হয় কত সালে? শিল্প বিপ্লব সময়কাল হচ্ছে কি 1750 থেকে 1850। শিল্প বিপ্লব হয় কোথায় হয়? ইংল্যান্ডে। অবশ্যই মনে রাখবা। শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে। কত থেকে কত সালকে শিল্প বিপ্লব বলে? 1750 থেকে 1850 সাল পর্যন্ত সময়কালে হচ্ছে কি শিল্প। তো এখানে কি উৎপাদন প্রযুক্তির উন্নতি ব্যবস্থা, অবশ্যই তোমরা প্রযুক্তি দেখলে মনে করবা যেটা আধুনিক। উৎপাদক নিয়ন্ত্রিত বাজার কি? উৎপাদক নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তরিত হয়। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। উৎপাদক নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে কি হয়? রূপান্তরিত হয়। এটা কি আধুনিক যুগে এটা চালু হয়। তারপরে কি বীমা ব্যবস্থা, মুক্ত বাজার অর্থনীতি, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। মুক্ত বাজার অর্থনীতি, উৎপাদক বাজার রাতারাতি ভোক্তা বাজার রূপান্তরিত হয়। শিল্প বিপ্লব হয় আধুনিক যুগে। তো এগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, ব্যবসায়ের প্রাথমিক যাত্রা শুরু হয় কিসের মধ্য দিয়ে? উত্তর হবে ব্যবসায়ের প্রাথমিক যাত্রা শুরু হয়, অর্থাৎ প্রথম ব্যবসায়ের যাত্রা শুরু হচ্ছে কি বিনিময় ব্যবস্থার মধ্য দিয়ে। অর্থাৎ বিনিময় ব্যবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ের প্রাথমিক যাত্রা কি হয়? শুরু হয়। আদিম যুগকে কি বলা হয়? আদিম যুগকে কি বলা হয়? অবশ্যই আত্মনির্ভরশীল যুগ বলা হয়। অর্থাৎ তারা আদিম যুগের মানুষরা নিজেদের প্রতি কি ছিল? আত্মনির্ভরশীল ছিল।
আচ্ছা, প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থায় কিছু সমস্যা হতো, যেটা এটা অর্থনৈতিক যুগ, এই প্রাচীন যুগের ছিল। প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থায় কিছু সমস্যা ছিল, সেটাগুলো হচ্ছে কি বিভাজনের সমস্যা। বিভাজনের সমস্যা হচ্ছে কি সকল দ্রব্য, অর্থাৎ যেগুলো পণ্যদ্রব্য আছে সেগুলোকে সমানভাবে বণ্টন করা যেত না, কারণ কোনো পরিমাপের যন্ত্রই ছিল না ওখানে, তাই ওগুলো কি করা যেত না, সমানভাবে বণ্টন করা যেত না। এটা হচ্ছে কি প্রত্যক্ষ বিনিময়ের একটা কি সমস্যা, সেটা হচ্ছে কি বিভাজনের সমস্যা। অভাবের অসামঞ্জস্যতা, আর কি অভাবের অসামঞ্জস্যতা, কোনো কিছুর অর্থাৎ কোনো কিছুর বিনিময়, অর্থাৎ বিনিময় বলতে কি একটা আদান প্রদানকে বোঝায় হচ্ছে কি বিনিময়। বিনিময়ের মধ্যে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে, কিন্তু আদিম যুগে কোনো কিছু মানে মাফার কোনো কিছু যন্ত্রই ছিল না, তখন কিন্তু একজন থেকে অন্যজনের, অর্থাৎ একজনের চাল আছে বেশি আর একজনের গম আছে বেশি, তো ওরা এখন যার গম আছে সে গম দিয়ে চাল নিচ্ছে, যার চাল আছে সে গম দিয়ে যার চাল আছে সে চাল দিয়ে গম নিচ্ছে। এখানে কিন্তু সামঞ্জস্যতা হচ্ছে না, অসামঞ্জস্যতা হচ্ছে, এটা বোঝাচ্ছে। তো প্রত্যক্ষ বিনিময়ের সমস্যাগুলো হচ্ছে কি বিভাজনের সমস্যা, অভাবের অসামঞ্জস্যতা, আর হচ্ছে কি মূল্য পরিমাপের সমস্যা, অর্থাৎ মূল্য পরিমাপ করা যেত না, কারণ অর্থের প্রচলন হয়েছিল তো মধ্যযুগে। এই প্রাচীন যুগে কেমনে এই অর্থ পরিমাপ করা যাবে। সঞ্চয়ের সমস্যা, ওরা অর্থাৎ দ্রব্য যেহেতু পচনশীল ছিল, যেহেতু পণ্যদ্রব্য কী হয় পচনশীল, অর্থাৎ সবগুলো তো পচনশীল, আর যেগুলো পচনশীল আসে সেগুলো কী করা যেত না, সঞ্চয় করা যেত না, কারণ তখন তো এই আধুনিক যুগের মতো কোল্ড স্টোর বা গুদামঘর যেগুলো আছে ওগুলো তো ছিল না। তখন কি যেগুলো পচনশীল পণ্য ছিল সেগুলো কি যেত, পচে যেত, সেগুলো সঞ্চয় করা যেত না। তারপর কি হস্তান্তরের সমস্যা। তাহলে আমরা প্রত্যক্ষ বিনিময়ে 5টা সমস্যা নিয়ে পড়ছি, সেগুলো হচ্ছে কি বিভাজনের সমস্যা, অভাবের অসামঞ্জস্যতা, মূল্য পরিমাপের সমস্যা, সঞ্চয়ের সমস্যা, হস্তান্তরের সমস্যা। মূল্য পরিমাপ, সঞ্চয়, হস্তান্তর, অভাব, বিভাজন হচ্ছে ব্যবসায়ের আওতা। মেন হচ্ছে কি এগুলো ব্যবসায়ের আওতা, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো আমরা এখন শিল্প নিয়ে ব্যবসায়ের কার্যাবলীগুলো সম্পর্কে একটু জানি। ব্যবসায়ের কার্যাবলী হচ্ছে কি উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন, অর্থ সংস্থান করবে, অবদান প্রদান করবে, বীমাকরণ করবে, বিজ্ঞাপন প্রচার করবে, হিসাব রাখবে, এগুলোকে প্রমিতকরণ করবে, প্রমিতকরণ থেকে পর্যায়ীকরণ করবে, বাজার গবেষণা করবে, অর্থাৎ বাজারটা গবেষণা করতে হবে, বাজারে কোন পণ্য ছাড়লে ভালো হবে না খারাপ হবে এগুলো সম্পর্কে কি আগে বাজারটা গবেষণা করে বাজারে দেখতে হবে, তারপর মোড়ক করতে হবে, কর্মসংস্থান করতে হবে, ঝুঁকি গ্রহণ তো অবশ্যই করতে হবে ব্যবসায়ের মধ্যে, কারণ ব্যবসায়ীকে কিন্তু কি বলা হয়, ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। এগুলো তোমরা এসএসসিতে পড়ছো। ব্যবসায়ীকে কি বলা হয়, ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। এখন আমরা জানবো হচ্ছে কি প্রমিতকরণ সম্পর্কে। প্রমিতকরণ কি, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের মধ্যে আসতে পারে। পণ্যের বৈশিষ্ট্য, এবছর মেবি আসছিল প্রমিতকরণটা, হ্যাঁ আসছিল, প্রমিতকরণ থেকে একটা প্রশ্ন আসছিল রিটেনের মধ্যে। পণ্যের বৈশিষ্ট্য, গত বছরের কথা বলতেছি, পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ, আকার, প্রকৃতি, বর্ণ, গন্ধ ইত্যাদির ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করা, অর্থাৎ এখানে একটা কথা আছে, পণ্যের মান নির্ধারণ করাকে কি বলে, প্রমিতকরণ বলে। অর্থাৎ পণ্যের মান নির্ধারণ তোমরা যেখানে দেখবা, মান নির্ধারণ ওয়ার্ডটা তোমরা যেখানে দেখবা সেখানে অবশ্যই বিভিন্ন সেটা কি হবে, প্রমিতকরণ। তো পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ, আকার, আকৃতি, গন্ধ, বর্ণ, এগুলো নিয়ে পণ্যের মান নির্ধারণ করাকে কি বলে, প্রমিতকরণ বলে। মান নির্ধারণ করাকে কি বলে, প্রমিতকরণ করে। অবশ্যই তোমরা এটা মনে রাখবো, মান নির্ধারণ মানে কি, প্রমিতকরণ। প্রমিতকরণ পণ্যের সুনির্দিষ্ট সুনির্ধারিত মৌলিক সীমারেখা নির্ধারণ করে। প্রমিতকরণ কি করে, পণ্যের সুনির্দিষ্ট সুনির্ধারিত সীমারেখা নির্ধারণ করে। এটি ব্যবসায়ের মানগত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণ, এই তো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রমিতকরণ কী ধরনের উপযোগ সৃষ্টি করে, মানগত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে। আমি আবার বলতেছি, প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে। তো আমরা জানছি পর্যায়িতকরণ, পণ্যের বৈশিষ্ট্য, মান, গুণাবলী অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীকে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। আমরা শুরুতে প্রমিতকরণে জানছি হচ্ছে কি পণ্যের বৈশিষ্ট্য,
গুণাগুণ আকার প্রভৃতি অনুযায়ী মান নির্ধারণ করাকে, এটাকে কি মান নির্ধারণ করাকে কি বলে? প্রমিতকরণ বলে। এখানে বলছে কি বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে কি বলে? পর্যায়ক্রমকরণ বলে। অর্থাৎ তোমরা এই সংজ্ঞাটা এভাবে বলা যায়, মান নির্ধারণ অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে? পর্যায়ক্রমকরণ বলে। মান নির্ধারণ অনুযায়ী অর্থাৎ প্রমিতকরণে তো আমরা একবার পণ্যের মানটা নির্ধারণ করে ফেলছি, তখন পর্যায়ক্রমকরণের সংজ্ঞাটা কি হবে? পূর্বে নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে? পর্যায়ক্রমকরণ বলে। তো যেহেতু আমরা পূর্বের মান অনুযায়ী ভাগ করতেছি, তাহলে পর্যায়ক্রমকরণের ভিত্তি হচ্ছে প্রমিতকরণ। এটা অবশ্য মনে রাখবা। পর্যায়ক্রমকরণের ভিত্তি কি? এমসিকিউতে আসতে পারে, অনেকবার আসছে বিশ্ববিদ্যালয় প্রশ্ন। তোমরা যখন সলভ করবা তোমরা দেখবা পর্যায়ক্রমকরণের ভিত্তি কি? ভিত্তি হচ্ছে প্রমিতকরণ। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে? প্রমিতকরণ বলে। অর্থাৎ পর্যায়ক্রমকরণের ভিত্তি কোনটি? পর্যায়ক্রমকরণের ভিত্তি হচ্ছে কি? প্রমিতকরণ। তো এখানে লিখে দিছে পর্যায়ক্রমকরণের ভিত্তি হচ্ছে প্রমিতকরণ। সুতরাং পর্যায়ক্রমকরণ হচ্ছে প্রমিতকরণ অনুযায়ী পণ্যের প্রমিত মান অনুযায়ী পণ্যকে বিন্যাস বা শ্রেণীভাগ করা। অর্থাৎ প্রমিতকরণে যে মানটা নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী পণ্যকে ভাগ করা হচ্ছে কি? পর্যায়ক্রমকরণ। ব্যবসায় উপযোগ সম্পর্কে জানবো আমরা এখন। প্রধান বৈশিষ্ট্য ছিল কোনটি? উপযোগ সৃষ্টি করা। তো আমরা এসে উপযোগ সম্পর্কে জানবো। ব্যবসায়ের মাধ্যমে মোট কত ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যবসায়ের মাধ্যমে মোট 7 ধরনের উপযোগ সৃষ্টি হয়। এর মধ্যে শিল্প, অর্থাৎ 7 ধরন, ব্যবসায় কিন্তু 7 ধরনের উপযোগ সৃষ্টি করে, তার মধ্যে শিল্প কিন্তু 1 ধরনের, বাকি 6 ধরনের হচ্ছে কি? বাণিজ্য। ব্যবসায় 7 ধরনের উপযোগ সৃষ্টি করে, তার মধ্যে 1 ধরনের শিল্প, 7 ধরনের কি? বাণিজ্য। এখন আমরা সেই 7 ধরনের বাণিজ্য সম্পর্কে জানব। রূপগত বা আকৃতিগত। রূপগত বা আকৃতিগত, এটা কি? শিল্পগত বাধা দূর করে, উৎপাদন বা শিল্পগত। এটা রূপগত অর্থাৎ শিল্প বা উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? শিল্প বা উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? উত্তর হবে রূপগত বা আকৃতিগত। এটা একটা হচ্ছে শিল্পগত, বাকি 6টা কি? বাণিজ্যগত। তো আমরা মনে রাখবো শিল্পগত উপযোগ কোনটি? সেটা হচ্ছে কি? শিল্পগত উপযোগ হচ্ছে কি? রূপগত। শিল্পগত উপযোগ হচ্ছে কি? রূপগত উপযোগ হচ্ছে কি একমাত্র শিল্পের আওতাভুক্ত, বাকি 6টা হচ্ছে কি? বাণিজ্যিক। তাহলে উৎপাদন ও শিল্পের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? উত্তর হবে রূপগত বা আকৃতিগত। সত্যগত অর্থাৎ যদি বলে ক্রয় বিক্রয় বা ট্রেড মানে হচ্ছে কি? বিনিময় মানে কি? আদান প্রদান। ক্রয় বিক্রয় এর মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি কত ধরনের উপযোগ সৃষ্টি হতো? একটু হচ্ছে কি? সত্যগত, ব্যক্তিগত, মালিকানাগত, হস্তান্তরগত। কি? সত্যগত, ব্যক্তিগত, মালিকানাগত, হস্তান্তরগত। ব্যক্তিগত কি? এটা ক্রয় মানে সত্যগত মানে কি? সত্য মানে এর একজনের সত্য থেকে অন্যজনের হাতে যাচ্ছে এটা পণ্যটা, মানে এটার মালিক অন্যজন হয়ে যাবে। তারপর ব্যক্তিগত মানে এটা ব্যক্তিগত হচ্ছে, ব্যক্তির মধ্যে ট্রান্সফার হচ্ছে মালিকানা, পণ্যের মালিকানা একের উপর একজন থেকে অন্যজনের হাতে যাচ্ছে। হস্তান্তর পণ্যটা একজনের থেকে অন্যজনের কাছে চলে যাচ্ছে। এটা হচ্ছে কি? ক্রয় বিক্রয় বা ট্রেড, অর্থাৎ বিনিময়ের মাধ্যমে কোন ধরনের ক্রয় বিক্রয় বলো, ট্রেড বলো, বিনিময় বলো, এদের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি? উত্তর হবে কি? সত্যগত, ব্যক্তিগত, মালিকানাগত, হস্তান্তরগত। অপশনের মধ্যে কিন্তু এটা যদি আসে অপশনের মধ্যে 4টা থেকে যে কোনো একটা থাকতে পারে, বেশিরভাগ কিন্তু সত্যগত এটা থাকে। তাহলে ব্যাংকিংয়ের মধ্যে কি? ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থগত, ঝুঁকি, পুঁজিগত, মূলধনগত। ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থাৎ আর্থিক উপযোগটা সৃষ্টি হয়। ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থগত, পুঁজিগত, মূলধনগত বাধা দূর হয়। উপযোগ সৃষ্টি হচ্ছে কি? আর্থিক উপযোগ। তো বিমার মাধ্যমে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়, তো এটা ঝুঁকিগত বাধা দূর করে। বিমা কি দূর করে? ঝুঁকিগত বাধা দূর করে। ক্রয় বিক্রয় সত্যগত, ব্যক্তিগত, মালিকানাগত, হস্তান্তরগত বাধা দূর করে। উৎপাদন হচ্ছে কি? রূপগত, আকৃতিগত বাধা দূর করে।
উৎপাদন হচ্ছে কি রূপগত উপযোগ সৃষ্টি করে, বাধা দূর করা হচ্ছে কি রূপগত বা আকৃতিগত, ক্রয় বিক্রয় ট্রেড বা বিনিময়, সত্যগত, ব্যক্তিগত, মালিকানাগত, হস্তান্তরগত বাধা দূর করে, উপযোগ সৃষ্টি করে হচ্ছে কি সত্যগত, ব্যাংকিং বাধা দূর করে হচ্ছে কি অর্থগত, পুঁজিগত, মূলধনগত, আর উপযোগ সৃষ্টি করে হচ্ছে কি আর্থিক উপযোগ, আর বিমাকরণ হচ্ছে কি ঝুঁকিগত বাধা দূর করে, আর উপযুক্ত ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। পরিবহন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরিবহন আর গুদাম প্রান্তকরণটা। পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে, এটা স্থানগত উপযোগ সৃষ্টি করে, এটা স্থানগত বাধা দূর করে কি সৃষ্টি করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন বা পরিবহন। গুদামজাতকরণ বা মজুতকরণ কী ধরনের উপযোগ সৃষ্টি করে, সময়গত উপযোগ সৃষ্টি করে, এটা কালগত বা সময়গত বাধা দূর করে। গুদামজাতকরণ ও মজুতকরণ কি বাধা দূর করে, কালগত বা সময়গত বাধা দূর করে। এটা কী ধরনের উপযোগ সৃষ্টি করে, এটা হচ্ছে কি সময়গত বা গুদামজাতকরণ অর্থাৎ সময়গত বা কালগত বাধা দূর করে, এটা সময়গত উপযোগ সৃষ্টি করে। সেটা হলো বাজারজাতকরণ, প্রসার, বিপণন অর্থাৎ মার্কেটিং। বাজারজাতকরণ, প্রসার, বিপণন, প্রসার এগুলো কি জাতীয় মানে বাধা দূর করে? বাধা হচ্ছে কি প্রচারগত, তত্ত্বগত, জ্ঞানগত, প্রসারগত, প্রচারমূলক বাধা দূর করে। বাজারজাতকরণ, প্রসার ও বিপণন প্রসার কী ধরনের বাধা দূর করে? উত্তর হবে হচ্ছে কি প্রচারগত, তত্ত্বগত, জ্ঞানগত, প্রসার ও প্রচারমূলক বাধা দূর করে। তো বাজারজাতকরণ প্রসার অথবা বিপণন প্রসার কী ধরনের উপযোগ সৃষ্টি করে? উত্তর হবে কি প্রচারগত বাজার উপযোগ সৃষ্টি করে। আমি তোমাদের বলতেছি এই চার্টটা তোমরা অবশ্যই একদম মুখস্থ রাখবা। বলতে গেলে এই চার্টটা থেকে তোমরা অবশ্যই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ পাবা, অবশ্যই বলবো না, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি পরীক্ষা দিবা, তারা এই চার্টটা থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ পাবা। কারণ এই চার্টটা থেকে এমসিকিউ প্রতি বছর একটাই আসে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেয়। তো তোমরা আবার মনে রাখবা, ব্যবসা কিন্তু 7 ধরনের উপযোগ সৃষ্টি করে, তার মধ্যে এক ধরনের হচ্ছে কি শিল্প, আর বাকি 6 ধরনের বাণিজ্য। শিল্পটা হচ্ছে কি শুধু রূপগত, শিল্প কী ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে, বাকি 6টা কি বাণিজ্য। আচ্ছা, ব্যবসায়ের কিছু উদ্দেশ্য সম্পর্কে জানবো। ব্যবসায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কিছু উদ্দেশ্য আছে। ব্যবসায়ের প্রত্যক্ষ বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি অর্থনৈতিক, যেটাকে বলা হচ্ছে কি অর্থনৈতিকের আরেক নাম হচ্ছে কি ব্যক্তিক। অর্থনৈতিকের আরেক নাম কি ব্যক্তিক। অর্থনৈতিক কিছু উদ্দেশ্য হচ্ছে কি, যেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, ওগুলো অবশ্যই মনে রাখবা। মুনাফা অর্জন, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য স্বীয় কর্মসংস্থান অর্থাৎ নিজের কর্মসংস্থান, মূলধন বিনিয়োগ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, এটা কিন্তু অর্থনৈতিক বা ব্যক্তিক উদ্দেশ্য। শ্রমের কাম্য ব্যবহার, উপযোগ সৃষ্টি, নতুন আবিষ্কার, ক্রেতা সৃষ্টি, উৎপাদন বন্টন, বাজার সৃষ্টি, এগুলো কি প্রত্যক্ষ বা মুখ্য উদ্দেশ্য। তারপরে বা পরোক্ষ বা গৌণ উদ্দেশ্যের মধ্যে আমরা দুইটা পাই, সেগুলো হচ্ছে কি সামাজিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে কি রাষ্ট্রীয় বা সামাজিক উদ্দেশ্যের আরেকটা নাম হচ্ছে কি মানবিক। সামাজিক বা মানবিক উদ্দেশ্য, সেগুলো হচ্ছে কি ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক। এই তো এগুলো মনে রাখবো তোমরা। জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে কি ন্যায্য মূল্য পণ্য সরবরাহ, মানবিক সম্পর্ক গড়ে তোলা, চাকরির নিরাপত্তা, এগুলো কি সামাজিক বা মানবিক উদ্দেশ্য। প্রত্যক্ষ উদ্দেশ্যের মধ্যে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি অবশ্যই সেগুলো মনে রাখবা, আর সামাজিকের এগুলো যেগুলো দিচ্ছি ওগুলো মনে রাখবা। তারপর হচ্ছে কি কর ও রাজস্ব প্রদান, দারিদ্র দূরীকরণ কিন্তু রাষ্ট্রীয় বা কি জাতীয় উদ্দেশ্য। দক্ষ জনশক্তি উন্নয়ন, এগুলো তোমরা মনে রাখবা। এই উপরের চার্টের মধ্যে কিছু কনফিউশন থাকে, সেগুলো সম্পর্কে দেখো। ক্লিয়ার সাম কনফিউশন, অর্থাৎ উপরের চার্টের মধ্যে কিছু কনফিউশন থাকবে তোমাদের, ওগুলো সম্পর্কে। আত্মকর্মসংস্থান অর্থাৎ স্বীয় কর্মসংস্থান যেটাকে বলে, আত্মকর্মসংস্থান বা শ্রমিক নিয়োগ বললে সেটা অর্থনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য। কিন্তু যদি শুধু কর্মসংস্থান সৃষ্টি বলে, সেটি হবে সামাজিক বা অর্থাৎ চাকরি দান বলে সামাজিক বা মানবিক উদ্দেশ্য। শুধু কর্মসংস্থান বললে হবে কি সামাজিক বা মানবিক উদ্দেশ্য। যদি বলে আত্মকর্মসংস্থান, আত্ম মানে কি নিজ, অর্থাৎ নিজ মানে কি স্বীয় কর্মসংস্থান বলক, শ্রমিক নিয়োগ বলক, সেটা হবে অর্থনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য। আর যদি বলে কর্মসংস্থান, অর্থাৎ শুধু কর্মসংস্থান বলে
আর বলো অন্যকে চাকরি দান বলে, তো তখন হবে সামাজিক বা মানবিক উদ্দেশ্য। মূলধন কাটানো অর্থাৎ মূলধন বিনিয়োগ করা হচ্ছে কি, মূলধন কাটানো বা মূলধন বিনিয়োগ করাই হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য, কিন্তু দেশের মূলধন বৃদ্ধি হচ্ছে কি জাতীয় ও রাষ্ট্রীয় উদ্দেশ্য। সম্পদের উপযুক্ত ব্যবহার হচ্ছে কি অর্থনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য। এগুলো সাম কনফিউশন, এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা, কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কনফিউশন থেকে প্রশ্ন বেশি আসে। অর্থনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য, আর যদি বলে জাতীয় আয় বা ও সম্পদ বৃদ্ধি হচ্ছে কি জাতীয় বা সামষ্টিক উদ্দেশ্য। ব্যবসায়ের প্রত্যক্ষ মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। সমস্যা কেন হচ্ছে? ব্যবসায়ের প্রত্যক্ষ মুখ্য উদ্দেশ্য কি মুনাফা অর্জন, কিন্তু বলে ব্যবসায়ের পরোক্ষ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি, ব্যবসায়ের প্রত্যক্ষ ও মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন হলো ব্যবসায়ের পরোক্ষ ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি, পরোক্ষ বললে কি জনকল্যাণ, পরোক্ষ বললে কি পরোক্ষ বলে কি জনগণের অভাব পূরণ, জনকল্যাণ বা জনগণের অভাব পূরণ হচ্ছে কি পরোক্ষ বা গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য কিন্তু কি মুনাফা অর্জন। ব্যবসায়ের স্বল্প মেয়াদ উদ্দেশ্য হচ্ছে কি, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের, এটা আমি আলাদা কারে দিয়ে দিই। ব্যবসায়ের স্বল্প মেয়াদ উদ্দেশ্য কোনটি? ব্যবসায়ের স্বল্প মেয়াদ উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা সর্বাধিকরণ। ব্যবসায়ের স্বল্প মেয়াদ উদ্দেশ্য কোনটি? ব্যবসায়ের স্বল্প মেয়াদ উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা সর্বাধিকরণ। ব্যবসায়ের স্বল্প মেয়াদী উদ্দেশ্য বললে মুনাফা সর্বাধিকরণ, আর যদি বলে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য তখন হবে সম্পদ সর্বাধিকরণ। স্বল্প মেয়াদী বললে মুনাফা, দীর্ঘমেয়াদী বললে সম্পদ। কি স্বল্প মেয়াদী বললে মুনাফা, দীর্ঘমেয়াদী বললে সম্পদ। তো আমরা ব্যবসার উপাদান সম্পর্কে জানবো। ব্যবসার মৌলিক উপাদানগুলো হচ্ছে কি উদ্যোক্তা, জনশক্তি, মূলধন, ভূমি, সংগঠন, কাঁচামাল, পণ্য, সেবা। এগুলো তোমরা পড়ে নিবা, এই টার্মগুলো মুখস্থ রাখবা। ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায়ের বৈশিষ্ট্য মৌলিক বৈশিষ্ট্য আছে, গৌণ বৈশিষ্ট্য যেটা পরোক্ষ বৈশিষ্ট্য বলে, মৌলিক বা মুখ্য, গৌণ বা পরোক্ষ। তো সেটা হচ্ছে মুনাফা অর্জন, উদ্যোক্তা, ঝুঁকি, নিশ্চয়তা। মুনাফাকে কিন্তু ব্যবসায় কিন্তু ঝুঁকিকরণের পুরস্কার বলা হয়। বৈধতা, আর্থিক বৈধতা, ধারাবাহিকতা, পৌনঃপুনিকতা, অর্থসংস্থান, আর্থিক মূল্য, আর্থিক বৈধ লেনদেন, উপযোগ সৃষ্টি, বিনিময়, ক্রয় বিক্রয় বা ট্রেড, সংগঠন, ভূমি, শ্রম, মূলধনের সমন্বয়। তো এগুলো কি সবগুলো হচ্ছে কি মৌলিক বৈশিষ্ট্য, যেটা মুখ্য বৈশিষ্ট্য, আর যেটা গৌণ বৈশিষ্ট্য সেটাকে পরোক্ষ বৈশিষ্ট্য বলে। গৌণ বা পরোক্ষ বৈশিষ্ট্য হচ্ছে পূর্বানুমান, স্বাধীনতা, গতিশীলতা, পরিবর্তনশীলতা, সেবা, বিশেষে নৈতিকতা, সম্পদ বৃদ্ধি, মিথ্যা বইতে, গবেষণার জনকল্যাণ। তোমরা যদি মৌলিক বৈশিষ্ট্যটা মনে রাখো, তখন মৌলিক বৈশিষ্ট্যের বেলায় বাকিগুলো কি হবে, গৌণ বৈশিষ্ট্য হবে। বিভিন্ন ব্যবসার উদ্যোক্তা, এক মালিকানা ব্যবসার উদ্যোক্তা একজন, কারণ মালিক একজন। একক মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসা হচ্ছে কি একক মালিকানা ব্যবসা। অংশীদারি ব্যবসা কি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসা গঠন করে সেটা কি অংশীদারি ব্যবসা। তাই সর্বনিম্ন 2 জন থাকতে হবে। তো সর্বোচ্চ 20 জন। সাধারণ ক্ষেত্রে যদি বলে ব্যাংকিং, এটা সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ 10 জন। এটাগুলো তোমরা যখন পড়বা বিস্তারিত অধ্যায়ে তখন জানবা। সমবায় সর্বনিম্ন 20 জন, সর্বোচ্চ কিন্তু সমবায় আইনে বলা হয়নি। পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ কিন্তু শেয়ার দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেটে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। এগুলো এমনিতে এগুলো যেগুলো দিয়েছে ইম্পর্টেন্ট আছে ওগুলো দিয়েছে। শিল্প সম্পর্কে জানবো। শিল্প হচ্ছে একটি উপযোগ সৃষ্টিকারী প্রক্রিয়া। আমরা আবার বলছি শিল্পের মাধ্যমে কত ধরনের উপযোগ সৃষ্টি হয়? শিল্পের মাধ্যমে এক ধরনের উপযোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি রূপগত উপযোগ। প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি প্রাকৃতিক মধ্য দিয়ে মানুষের ব্যবহারে উপযোগী গড়ে তোলাকে শিল্প বলে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের ব্যবহারে উপযোগী পণ্য তৈরি করাকে কি বলে? শিল্প বলে। শিল্প প্রাকৃতিক সম্পদ আহরণ করে। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। অবশ্যই মনে রাখবা, শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়। শিল্পে পণ্য রূপগত সৃষ্টি করে। শিল্প সৃষ্টি করে এক ধরনের উপযোগ, যেটাকে হচ্ছে কি রূপগত। এখন আমরা শিল্পের প্রকারভেদ সম্পর্কে জানবো। শিল্প প্রধানত হচ্ছে কি 2 প্রকার। কত প্রকার? প্রধানত বললে 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক স্তরের শিল্প, একটা হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিল্প। এখন আমরা প্রাথমিক স্তর শিল্প সম্পর্কে জানবো। প্রাথমিক স্তরের শিল্প আবার 3 প্রকার। একটা হচ্ছে কি প্রজনন শিল্প, একটা নিষ্কাশন বা উত্তোলন শিল্প। এই শিল্প থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে ইউনিভার্সিটিতে, তাই এই শিল্পগুলো তোমরা
অবশ্যই মনোযোগ সহকারে পড়বা, আর তোমরা বারবার পড়বা এগুলো বাসার মধ্যে। আমি তোমাদের শুধু এই শিল্প সম্পর্কেও আলাদা টপিক ভিত্তিক ভিডিও বানাবো ইনশাআল্লাহ পরীক্ষার আগে। তোমরা চেষ্টা করো ইনশাআল্লাহ, তোমাদের যেহেতু স্বপ্ন পূরণের কিছুটা হলেও দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ তোমাদের বেস্টটা দিব, তোমরাও চেষ্টা করবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমাদের। এই শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ কী করা হয়, পুনঃ উৎপাদনে ব্যবহৃত হয়। প্রজনন শিল্পের মাধ্যমে কী করা হয়, প্রাকৃতিক সম্পদ পুনঃ উৎপাদনে ব্যবহৃত হয়। বেশি আসা হচ্ছে কি উদাহরণগুলো, অর্থাৎ নার্সারি কোন শিল্পের উদাহরণ, হ্যাচারি কোন শিল্পের উদাহরণ, এসব সম্পর্কে বলা থাকে। তো এটা হবে কি প্রজনন শিল্প। নার্সারি কোন শিল্পের উদাহরণ, প্রজনন শিল্প। হ্যাচারি, পোল্ট্রি ফার্ম, সেগুলো হচ্ছে কি প্রজনন শিল্প। প্রজনন শিল্প হচ্ছে মাছ চাষ। প্রজনন শিল্পের একটা উদাহরণ হচ্ছে কি মাছ, আমি চাষ বলছি, মাছ ধরার কথা বলি না, কি বলছি, মাছ চাষ বললে কি হবে, প্রজনন শিল্প। তো আমরা এখন জানবো হচ্ছে কি নিষ্কাশন শিল্প। প্রকৃতিক প্রদত্ত সম্পদ, অর্থাৎ এই শিল্প প্রচেষ্টার মাধ্যমে কী করা হয়, প্রকৃতিক প্রদত্ত সম্পদ আহরণ বা উত্তোলন করা, সংগ্রহ করা হয়। নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প, খনিজ পদার্থ আহরণ, সমুদ্র নদী হতে মাছ ধরা, অর্থাৎ মাছ চাষ বললে কিন্তু হবে যে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। মাছ চাষ বললে প্রজনন শিল্প, যদি বলে মাছ উত্তোলন বা মাছ ধরা, কি মাছ চাষ বললে প্রজনন শিল্প, মাছ ধরা বললে কি হবে নিষ্কাশন বা উত্তোলন শিল্প। শুধু মাছ চাষ বললে এটা হ্যাচারির মধ্যে পড়ে, মাছ চাষ বললে হবে কি প্রজনন শিল্প, আর যদি বলে মানে মাছ ধরা তখন হবে নিষ্কাশন বা উত্তোলন শিল্প, আর যদি বলে বন হতে কাঠ সংগ্রহ সেটা হবে কি উত্তোলন শিল্প। আরেকটা হচ্ছে কি কৃষি শিল্প। কৃষি শিল্প বলতে স্বাভাবিক উপায়, অর্থাৎ জলবায়ু হতে যে শিল্প পণ্যদ্রব্য সংগ্রহ করা হয়, একদম সরাসরি থেকে আমরা কোনো প্রক্রিয়াজাত ছাড়া কী করা হয়, সরাসরি মাটি হতে কী করা হয় পণ্যদ্রব্য সংগ্রহ করা হয়, সেগুলো কিসের মধ্যে পড়ে, কৃষি শিল্পের মধ্যে পড়ে। সেগুলো হচ্ছে কি বনজ সম্পদ, ধান, পাট, ফলমূল আমরা যেগুলো সচরাচর দেখে থাকি সেগুলো কি কৃষি শিল্প। তো আমরা এখন মাধ্যমিক দ্বিতীয় স্তরের শিল্প সম্পর্কে জানব। মাধ্যমিক দ্বিতীয় স্তরের শিল্প আবার পাঁচ প্রকার না, মাধ্যমিক দ্বিতীয় স্তরের শিল্প আবার তিন প্রকার। এগুলো হচ্ছে কি উৎপাদন বা প্রস্তুত বা যান্ত্রিক শিল্প, দুই হচ্ছে কি নির্মাণ শিল্প, তিন হচ্ছে কি সেবা পরিবেশক শিল্প। আমি আবার বলতেছি, মাধ্যমিক দ্বিতীয় স্তরের শিল্প কত প্রকার, তিন প্রকার। প্রাথমিক স্তরের শিল্প তিন প্রকার। মাধ্যমিক স্তরের শিল্প তিন প্রকারগুলো হচ্ছে কি উৎপাদন বা প্রস্তুত বা যান্ত্রিক শিল্প, দুই হচ্ছে কি নির্মাণ শিল্প, তিন হচ্ছে কি সেবা পরিবেশক শিল্প, তিন প্রকার। আবার উৎপাদন বা প্রস্তুত বা যান্ত্রিক শিল্পের প্রকারভেদের মধ্যে পাঁচ প্রকার আছে। উৎপাদন বা প্রস্তুত বা যান্ত্রিক শিল্প কত প্রকার, পাঁচ প্রকার। সেগুলো হচ্ছে কি বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, সংযোজন শিল্প, একটা হচ্ছে কি সংযুক্ত শিল্প। এইগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, এই পাঁচ প্রকার থেকে পরীক্ষার মধ্যে বেশি প্রশ্ন আসে। তো আমরা এখন শুধু যান্ত্রিক শিল্প সংজ্ঞাটা জানবো। এই শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে অর্ধপ্রস্তুত, অর্থাৎ যেগুলো অর্ধপ্রস্তুত জিনিস থাকে সেগুলো মানুষের ব্যবহারিক পণ্য কী করা হয়, উপযোগী পণ্য প্রস্তুত করা হয়। গার্মেন্ট শিল্প, যেমন মানুষের কাপড়, সুতা থেকে কাপড় তৈরি করে, অর্থাৎ সুতাটা কিন্তু কী হচ্ছিল, অর্ধপ্রস্তুত ছিল, সেটা কিন্তু সুতা থেকে কাপড় তৈরি করে তারা কী করছে, মানুষের ব্যবহারিক পণ্য উপযোগী পণ্য প্রস্তুত করছে, সেটা হচ্ছে কি যান্ত্রিক বা উৎপাদন শিল্প। আর হচ্ছে চকলেট উৎপাদন, আরও আছে তাঁত শিল্প, বয়ন শিল্প, কলম উৎপাদন শিল্প। এগুলো সবগুলো কিসের মধ্যে পড়ে, উৎপাদন, প্রস্তুত, যান্ত্রিক, যাটাকে সার্জন শিল্প বলে, দণ্ডের সোয়াকার সার্জন শিল্প বলে, অর্থাৎ উৎপাদন, প্রস্তুত, যান্ত্রিক, সার্জন শিল্প। এগুলো হচ্ছে উদাহরণ: গার্মেন্ট শিল্প, চকলেট শিল্প, বয়ন শিল্প, তাঁত শিল্প, কলম উৎপাদন শিল্প, গার্মেন্ট শিল্প, চকলেট উৎপাদন শিল্প। এগুলো সবগুলো কিসের উদাহরণ, উৎপাদন বা প্রস্তুত যান্ত্রিক শিল্পের উদাহরণ। তো আবার সেই পাঁচ প্রকার সম্পর্কে আমরা জানবো। বিশ্লেষণ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বা। বিশ্লেষণ, এই শিল্পে একই পদার্থ হতে, অর্থাৎ একটি পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন কী করা হয়, পণ্য সামগ্রী তৈরি করা হয়। অর্থাৎ একটা পদার্থ থেকে বিভিন্ন পদার্থ তৈরি করা হওয়াটাই হচ্ছে কি বিশ্লেষণ শিল্প। খনিজ তেল হতে কী কী উৎপাদন করা হয়, পেট্রোল,
ডিজেল, কেরোসিন ইত্যাদি। অর্থাৎ যদি বলে খনিজ তেল হতে, যদি বলে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো কোন শিল্পের উদাহরণ, সেগুলো হবে কি বিশ্লেষণ। কারণ আমরা খনিজ তেল হতে বিশ্লেষণের মাধ্যমে একই পদার্থ, খনিজ তেল নিজে একটা পদার্থ, ওই পদার্থ থেকে কী করছি আমরা বিশ্লেষণের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি কী করছি, তৈরি করছি। এটা হচ্ছে কি বিশ্লেষণ শিল্প। আর যদি বলে যৌগিক শিল্প, অর্থাৎ এই শিল্পে একাধিক শিল্পের কী করা হয়, সংমিশ্রণে নতুন দ্রব্য তৈরি করা হয়। কি একাধিক দ্রব্যের, একাধিক কাঁচা পণ্য বা দ্রব্যের সংমিশ্রণে ঘটিয়ে নতুন দ্রব্য কী করা হয়, তৈরি করা হয়। কোথায়? এই শিল্পে। অর্থাৎ পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি, অর্থাৎ পৃথক পৃথক পদার্থ যেগুলো আছে পৃথক পৃথক পদার্থ থেকে সংমিশ্রণ করে নতুন পণ্য তৈরি করা হয়। এই যৌগিক শিল্পটা কিন্তু আমার মানে আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি, এক যৌগিক শিল্প থেকে বেশি প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তোমরা অবশ্যই এগুলো মনে রাখবা। সার, সাবান, সিমেন্ট এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। শিল্প ইস্পাত, সার, সাবান, সিমেন্ট শিল্প, ইস্পাত এগুলো কি যৌগিক শিল্পের উদাহরণ। অর্থাৎ যৌগিক শিল্পের সংজ্ঞাটা কি, পৃথক পদার্থের সংমিশ্রণে নতুন দ্রব্য তৈরি করতেছে। সার, সাবান, সিমেন্ট শিল্প, অর্থাৎ সিমেন্ট তৈরি করে কি বালি আর কি নিয়ে মেবি সিমেন্টটা তৈরি করে। ইস্পাত আছে, সার, সাবান এগুলো কিন্তু বিভিন্ন পদার্থের সংমিশ্রণ তৈরি করা হয়, তাই এগুলো যৌগিক শিল্প। প্রক্রিয়াভিত্তিক শিল্প, এই শিল্পের কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয়। কি বলছে? এই শিল্পের কাঁচামাল বিভিন্ন পরিণত প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়, পরিণত পণ্যে রূপান্তরিত হয়। যেমন তুলা থেকে সুতা হবে, সুতা থেকে কি হবে, কাপড় হবে। এগুলো কি প্রক্রিয়া। অর্থাৎ এই শিল্পের কাঁচামালগুলো, অর্থাৎ যদি বলে তুলা থেকে শিল্প, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় কোন শিল্পের উদাহরণ, তখন হবে কি প্রক্রিয়ার ভিত্তিক শিল্প। আর কিন্তু বন থেকে কাঠ সংগ্রহ কি হবে, নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প। এগুলো আমরা প্রাথমিক শিল্পের মধ্যে পড়ছিলাম। আরেকটা হচ্ছে কি সংযোজন শিল্প। এই শিল্প অন্য শিল্প উৎপাদিত উপকরণ একই সাথে সমন্বয় ঘটিয়ে নতুন পণ্য উৎপাদন করে। কি অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করে। যৌগিক কিন্তু কী করে, যে অন্য পদার্থগুলো একত্র করে, যে কিন্তু এই সংযোজন শিল্পের মধ্যে কী করে, যে অন্য একটা শিল্পের উপকরণগুলো সমন্বয় ঘটিয়ে নতুন একটা পণ্য তৈরি করে। যেমন মোটর গাড়ির মধ্যে অনেক পার্ট আছে যেগুলো এক একটা শিল্প থেকে আসে। তাই মোটর গাড়ি, রেল ইঞ্জিন, মোবাইল কম্পিউটার এগুলো কি সংযোজন শিল্প। মোবাইল কম্পিউটার, মোটর গাড়ি শিল্প এগুলো কি সংযোজন শিল্পের মধ্যে পড়ে। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবো, বিশেষ করে উদাহরণগুলো অবশ্যই মনে রাখবো। একটা হচ্ছে কি সংযুক্ত শিল্পের মধ্যে শুধু দুইটা কি আছে, একটা উদাহরণ আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। লৌহ ইস্পাত একসাথে, লৌহ ইস্পাত বললে কি সংযুক্ত শিল্প। আর যদি বলে শুধু ইস্পাত তখন হবে যৌগিক শিল্প। শুধু ইস্পাত বললে কি যৌগিক শিল্প, এটা কিন্তু কনফিউশন আসে। শুধু ইস্পাত বললে যৌগিক শিল্প, যদি বলে লৌহ ও ইস্পাত দুটো একসাথে বলে তখন হবে কি সংযুক্ত শিল্প। তো আমরা এই 5 প্রকার সম্পর্কে জানছি। এখন জানবো হচ্ছে কি নির্মাণ শিল্প। এই শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান, কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়। সড়ক, সেতু, দালান ইত্যাদি উদাহরণ। সেবা পরিবেশক শিল্প, এই শিল্প মানুষের জীবনযাত্রা সহজ করে, মানে যে শিল্প মানুষের জীবনযাত্রাটা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত আছে, সেটাই হচ্ছে কি সেবা পরিবেশক শিল্প। যেমন আমরা গ্যাস সুবিধা পেয়ে থাকি, বিদ্যুৎ সুবিধা, টেলিফোন সুবিধা, সেবা সহকারী প্রতিষ্ঠান। কি টেলিফোন এগুলো কি সেবা সহকারী প্রতিষ্ঠান। আরও আছে ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের সেবা আর কি। তো ইন্টারনেট সেবা এগুলো কি সবগুলো সেবা পরিবেশক সেবা। তোমরা এটা মনে রাখবা, মোবাইল হলো কি শিল্প, মোবাইল ফোন হলো হচ্ছে কি সংযোজন শিল্প। মোবাইল ফোন, কম্পিউটার এগুলো কি সংযোজন শিল্প। যদি বলে টেলিফোন হবে কিন্তু সেবা পরিবেশক শিল্প। মোবাইল ফোন আর কম্পিউটার বলে হবে যে মোবাইল ফোন আর কম্পিউটার বলে হবে কি সংযোজন শিল্প। আর যদি বলা হচ্ছে কি টেলিফোন তখন হবে কি সেবা পরিবেশক শিল্প। এটা কিন্তু অনেক বেশি কনফিউশন প্রশ্ন, এখানে কনফিউশনগুলো দূর করে দিচ্ছে মেবি। মোবাইল কারখানা,
মোবাইল কারখানা বলে সংযোজন শিল্প, কিন্তু টেলিফোন বললে সেবা পরিবেশক শিল্প। মাছের পোনা চাষ প্রজনন শিল্প, কিন্তু মাছ ধরা উত্তোলন বা নিষ্কাশন শিল্প। ইস্পাত শিল্প, শুধু ইস্পাত বললে যৌগিক শিল্প। লৌহ ইস্পাত বলে সংযুক্ত শিল্প। কেমন তোমাদের সহজভাবে উপস্থাপন ক্লিয়ারগুলো, যে কনফিউশনগুলো আছে ওগুলো সহজভাবে বোঝানোর জন্য কীভাবে সুন্দরভাবে দেওয়া আছে দেখো। ইস্পাত বললে যৌগিক শিল্প, লৌহ ইস্পাত বলে সংযুক্ত শিল্প। আখ সংগ্রহ বললে কৃষি শিল্প বা উত্তোলন শিল্প, কিন্তু আখ হতে চিনি বললে এটা যেহেতু প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আখ হতে চিনি, সেটা বলে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। বিশ্লেষণ শিল্প ও যৌগিক শিল্পের সম্পর্ক বিপরীত। বিশ্লেষণ আর যৌগিক শিল্পের সম্পর্ক বিপরীত কেন? কারণ বিশ্লেষণ হচ্ছে কি একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পদার্থ তৈরি করবে, আর যৌগিক হচ্ছে কি বিভিন্ন পদার্থের সংমিশ্রণে একটা পণ্য তৈরি করবে। তাই হচ্ছে কি বিশ্লেষণ শিল্প আর যৌগিক শিল্পের মধ্যে কি বিপরীতমুখী সম্পর্ক। কৃষি শিল্পকে উত্তোলন শিল্পের আওতাধীন ধরা হয়। কৃষি শিল্পকে উত্তোলন শিল্পের আওতাধীন ধরা হয়। আমি তোমাদের শিল্পগুলো নিয়ে আবার একটু বলি। কৃষি শিল্প কোনগুলো? ধান, পাট, গম, তুলা, এগুলো হচ্ছে কি কৃষির মধ্যে পড়ে। প্রজনন গ্রন্থি, মাছ চাষ করা, হাঁস মুরগি পালন করা, গবাদি পশু পালন করা, নার্সারি বনায়ন করা, এগুলো হচ্ছে কি প্রজনন শিল্প। নিষ্কাশন বা উত্তোলন শিল্প হচ্ছে কি মাছ ধরা, কয়লা উত্তোলন, বন হতে কাঠ সংগ্রহ, এগুলো কি নিষ্কাশন বা উত্তোলন শিল্প। বিশ্লেষণ শিল্প কোনগুলো? খনিজ তেল হতে কি কেরোসিন, পেট্রোলিয়াম, ডিজেল, অকটেল। যৌগিক শিল্প হচ্ছে কি সার, সাবান, ইস্পাত, সিমেন্ট শিল্প এগুলো। আর প্রক্রিয়াভিত্তিক বা পর্যায়ভিত্তিক শিল্প হচ্ছে কি তুলা হতে সুতা থেকে কাপড় এগুলো। সংযোজন শিল্প হচ্ছে তোমরা বলতে পারো সাইকেল, মোটরসাইকেল, কম্পিউটার, রেডিও, টিভি, ঘড়ি, রেলগাড়ি, মোবাইল ফোন, এগুলো সবগুলো কি সংযোজন শিল্প। আর সংযুক্ত শিল্প কিন্তু শুধুমাত্র একটা আছে, সেটা কিন্তু লৌহ ও ইস্পাত। নির্মাণ হচ্ছে কি রাস্তাঘাট, সেতু নির্মাণ এগুলো। সেবা পরিবেশের মধ্যে কি পানি, গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ, টেলিফোন, এগুলো কি সেবা পরিবেশক শিল্প। তোমরা অবশ্যই এগুলো সবগুলো মনে রাখবা। তো আমি তোমাদের আরেকটা ইউনিভার্সিটির মাঝে বারবার প্রশ্ন আসে, তৈরি পোশাক শিল্পে কিসের প্রয়োজন হয়? তৈরি পোশাক শিল্পে বেশি প্রয়োজন হচ্ছে কি শ্রমের। কি তৈরি পোশাক শিল্পে কিসের প্রয়োজন হয়? শ্রমের প্রয়োজন হয়। তৈরি পোশাক শিল্পে যেহেতু বেশি শ্রমের প্রয়োজন হয়, তাই এটাকে কি বলে? শ্রমগণ শিল্প বলে। কি তৈরি পোশাক শিল্পকে শ্রমগণ শিল্প ও তৈরি পোশাক শিল্পকে কি শ্রমগণ শিল্প বলা হয়। আমরা শিল্প বিপ্লব পড়ছিলাম হচ্ছে কি 1750 থেকে 1850 হচ্ছে কি শিল্প বিপ্লব সময়কাল। আমরা এখন কিছু এমসিকিউ সমাধান করব। সম্পদ আহরণ, প্রক্রিয়াজাতকরণ, ব্যবসায় কোন কার্যাবলী অন্তর্ভুক্ত? সম্পদ আহরণ করা, প্রক্রিয়াজাত করা, ব্যবসায় হচ্ছে কি উৎপাদন, অর্থাৎ সম্পদ আহরণ করে প্রক্রিয়াজাত করা হচ্ছে কি ব্যবসায়ের কার্যাবলীর অন্তর্গত, উৎপাদন কার্যাবলীর অন্তর্গত। কারণ এখানে আর বাকিগুলো তো একটাও হচ্ছে না, তোমরা দেখে বুঝতে পারতেছো। উৎপাদনের মাধ্যমে রূপগত সৃষ্টি করা, উপযোগ সৃষ্টি হয়। সমগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? সমগত গুণাবলীর মাধ্যমে। স্থানগত হচ্ছে পরিবর্তনের মাধ্যমে। সত্যগত হচ্ছে কি ক্রয় বিক্রয় বা বিনিময়ের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। উৎপাদন বা শিল্পও বলতে পারে। শিল্পের মাধ্যমে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়? এটা হচ্ছে কি রূপগত উপযোগ সৃষ্টি হয়। ব্যবসায়ের জীবনী শক্তি হচ্ছে কি মূলধন বা অর্থ। ব্যবসায়ের জীবনী শক্তি কি মূলধন বা অর্থ। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি? অবশ্যই মুখ্য উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন। কোনটি ব্যবসার উদ্দেশ্য নয়? সহযোগিতা, বাজারজাতকরণ ব্যবসার উদ্দেশ্য। তোমরা এরকম প্রশ্নগুলো, কোনটি উদ্দেশ্য নয়, এরকম প্রশ্নগুলো কিভাবে সমাধান বের করবো হচ্ছে কি দেখবা কোনগুলো উদ্দেশ্যের মধ্যে পড়তেছে। বাজারজাতকরণ উদ্দেশ্যের মধ্যে পড়তেছে, অর্থসংস্থান উদ্দেশ্যের মধ্যে পড়তেছে, গোদামজাতকরণ উদ্দেশ্যের মধ্যে পড়তেছে, কিন্তু সহযোগিতাকরণ নামে আমরা কোনো উদ্দেশ্যের মধ্যে কিছু পড়ি নাই। তাই এরকম প্রশ্নগুলো তোমরা এরকমগুলো উত্তর দিতে পারবা। মানে তোমরা যেগুলো পড়ছো ওগুলো বাদ দিবা, আর বাকি যেটা থাকে ওটাই হচ্ছে কি উত্তর। ব্যবসায়িক সমীকরণ হচ্ছে কি I প্লাস টি প্লাস এটি। ব্যবসায়িক সমীকরণ কি? বি সমান সামেশন I প্লাস সামেশন টি প্লাস এটি। এটি সমান হচ্ছে কি অক্সিলারি টু ট্রেড, এইট টু ট্রেড। আর কমার্স সি সমান কি মানে বাণিজ্যের সমীকরণ হচ্ছে কি সামেশন টি প্লাস সামেশন এটি। এটা হচ্ছে কি বাণিজ্যের। বাণিজ্যের ক্ষেত্রে কি বাদ যাবে? আইটা বাদ যাবে। আমি শুরুতে বলছিলাম তোমাদের।
ব্যবসার আওতা কী কী অন্তর্ভুক্ত? ব্যবসার আওতা তিনটি: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আমরা কিন্তু এখনো শিল্প সম্পর্কে বলছি। আমাদের এই লেকচারের মধ্যে টপিক ছিল হচ্ছে কি বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এগুলো সম্পর্কে আমরা এমসিকিউগুলো সলভ করার পর জানবো ইনশাল্লাহ। সময়গত গুদাম রচনার মাধ্যমে সৃষ্টি হয়। সময়গত বা কালগত। ব্যবসায়ের মাধ্যমে সৃষ্টি হয় হচ্ছে কি উপযোগিতা, যেটাকে উপযোগ বলে। ব্যবসায়ের মাধ্যমে কী সৃষ্টি হয়? উপযোগ সৃষ্টি হয়। কোনটি ব্যবসায়ের আওতাভুক্ত নয়? ব্যবসায়ের আওতাভুক্ত নয় হচ্ছে পরামর্শ সেবা ব্যবসার আওতাভুক্ত, পরিবহন ব্যবসার আওতাভুক্ত, বিউটি পার্লার অবশ্যই ব্যবসার আওতাভুক্ত। কিন্তু কাজের বিনিময়ে খাদ্য, ব্যবসা মানে অর্থ, কাজের বিনিময়ে খাদ্য হচ্ছে কি এটা একটা মানবতার মতো। তো এটা কোনো ব্যবসা হবে না, কারণ এখানে অর্থের কোনো আদান প্রদান হয়নি। অর্থের আদান প্রদান হতে হবে। ব্যবসা হতে হলে কী হতে হবে? অর্থের আদান প্রদান, লেনদেন হতে হবে। কাজের বিনিময়ে খাদ্য দিয়েছে, তোমাকে তো অর্থ দেয় নাই, তাই এটা কি হবে না? অবশ্যই ব্যবসায় হবে না। পরামর্শ সেবা, তোমার কোনো একটা পরামর্শ বিশেষজ্ঞ থেকে পরামর্শ নিতে গেছো, অবশ্যই তোমাকে টাকা দিতে হবে পরামর্শকদের। এটা কিন্তু প্রত্যক্ষ সেবা বলে। এগুলো সম্পর্কে একটু পরে জানবো। এটা পরামর্শ সেবা, প্রত্যক্ষ সেবা। বিউটি পার্লারও প্রত্যক্ষ সেবা। তো পরিবহন কি? পরিবহনের মাধ্যমে অবশ্যই তোমার টাকা, এক জায়গা থেকে এক জায়গায় গেলে অবশ্যই তোমাকে টাকা দিতে হবে। কিন্তু কাজের বিনিময়ে খাদ্য, এখানে কোনো টাকার কোনো লেনদেন হচ্ছে না। ব্যক্তিগত বাধা, বিনিময়ের মাধ্যমে কি হয়? ব্যক্তিগত, মালিকানাগত, সত্যগত, স্থানান্তরগত বাধা দূর হয় কিসের মাধ্যমে? বিনিময়ের বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, ট্রেডও আছে, দেখছো? আচ্ছা, ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে, কিন্তু বিনিময়ের ইংলিশ কিন্তু কি? ট্রেড। এখানে কিন্তু দুইটা হওয়ার কথা, তাই না? ব্যক্তিগত বাধা দূরীকরণ বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ক্রয় বিক্রয় কার্যকে কি বলে? বিনিময় বলে। বিনিময়ের ইংলিশ কিন্তু ট্রেড। তাহলে দুইটাকে তো হবার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন করে তারা কিন্তু অনেক অনেক বেশি কি ইউনিক প্রশ্ন করার ট্রাই করে। তাই এখানের মধ্যে তো এরকম যদি দুইটা প্রশ্নের উত্তর থাকে, যেমন এখানে বিনিময়ও হবে, ট্রেডও হবে। আমি কেন এখানে বিনিময় উত্তর নিছি? তার কারণ হচ্ছে কি, যেটা উপরে থাকবে, আমি আবার বলতেছি, একটা প্রশ্ন যদি একটা এমসিকিউর মধ্যে যদি দুইটা অপশন সঠিক থাকে, তাহলে উপরে যেটা থাকবে সেটাই হবে কি সঠিক উত্তর। তাই এখানে সঠিক উত্তর কি হবে? বিনিময় হবে। ব্যবসার উৎপত্তি, ক্রম, বিকাশ কোন যুগে অর্থের প্রচলন হয়? আমরা পড়ছিলাম খুব ভালোভাবে মধ্যযুগে, যেটার কাল হচ্ছে খ্রিস্টাব্দ 401 থেকে 1600 পর্যন্ত সময়কালকে কী বলে? অর্থের প্রচলনকাল। অর্থ প্রচলনকালে মধ্যযুগে এক মালিকানা, অংশীদারি, আন্তর্জাতিক বাণিজ্য, আরও অনেক কিছু শুরু হয়। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়ছিলাম। ট্রেড কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ট্রেড মানে হচ্ছে কি বিনিময়। বিনিময় কি? ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি? সত্যগত, মালিকানাগত, ব্যক্তিগত, স্থানান্তরগত, সবগুলো কি সত্যগত মাধ্যমে কি হয়? দূর হয়। স্থানগত কি? আমরা এগুলো সম্পর্কে জানবো। স্থানগত হচ্ছে কি? পরিবহনের মাধ্যমে। সময়গত গুদাম রক্ষণের মাধ্যমে। আকারগত কি? আকারগত হচ্ছে কি? শিল্পের মাধ্যমে বা উৎপাদনের মাধ্যমে। নিচের মধ্যে ব্যবসার মৌলিক বৈশিষ্ট্য নেই। মুনাফার্জন বৈশিষ্ট্য, সংগঠন বৈশিষ্ট্য, ঝুঁকি ও নিশ্চিত বৈশিষ্ট্য। শ্রমিক ছাড়াই তো এগুলো এখানের মধ্যে আসবে না। এগুলো কর্মীসংস্থান যখন পড়বো আমরা, তখন জানবো এগুলো নিয়ে। তখন আমরা দেখতেছি বাকি উপরের তিনটা। আচ্ছা, আমরা এই প্রশ্নের মধ্যে শ্রমিক ছাড়াই সম্পর্কে জানি না, আমরা পড়ি নেই। বাকি তিনটা তো পড়ছি বৈশিষ্ট্যের মধ্যে, এগুলো তোমরা মনে রাখবা। বিশ্ববিদ্যালয় প্রশ্ন কীরকম করে দেখো। বাকি তিনটা তো পড়ছো, এই তিনটা পড়ছো, তোমরা জানো এই তিনটা আছে। তাহলে বাকি যেটা নাই, বাকি যেটা আছে ওটাই হবে উত্তর। তাহলে নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্য? সামাজিক মানে কি? মানবিক। কর্মসংস্থান সৃষ্টি। শুধু কর্মসংস্থান বললে কি? শুধু কর্মসংস্থান বা চাকরি নিরাপত্তা বললে সামাজিক বা মানবিক উদ্দেশ্য। রাজস্ব বৃদ্ধি হচ্ছে কি? জাতীয় বা রাষ্ট্রীয় উৎপাদনটা আমরা পড়ি না। মুনাফা অর্জন হচ্ছে কি? ব্যক্তিক বা ব্যক্তিক উদ্দেশ্য যেটা বলে। কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? মুনাফা কারবারের বৈশিষ্ট্য, ঝুঁকি বৈশিষ্ট্য, উপযোগিষ্ট বৈশিষ্ট্য, গতিশীল দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তোমরা যখন প্রশ্ন সলভ করবে আরও বেশি করে, আমি তোমাদের তো ইনশাল্লাহ করাবো, তখন তোমরা এই প্রশ্নটা বারবার দেখতে পাবে। কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে কি গতিশীল দৃষ্টিভঙ্গিটা কারবারের বৈশিষ্ট্য নয়। ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? ব্যবসায়ের মুনাফা হচ্ছে কি ব্যবসায়ের বৈশিষ্ট্য। সমাজসেবা ব্যবসায়ের বৈশিষ্ট্য। কর্মসংস্থান ব্যবসায়ের বৈশিষ্ট্য। উত্তর কি? সবগুলো যেহেতু বৈশিষ্ট্য, তার উত্তর হবে কি? সবগুলো হচ্ছে ব্যবসা কারবারের বৈশিষ্ট্য। ব্যবসায়ের মৌলিক উপাদান হচ্ছে কি? ঝুঁকি, বিনিময়, উপার্জন। অবশ্যই সবগুলো ব্যবসায়ের মৌলিক উপাদানের মধ্যে পড়ে। আমরা পড়ছিলাম মৎস্য ধরা। এখানে ধরা বলছে, চাষ বলে নাই। ধরা হলে কি বলছিলাম? উত্তোলন বা নিষ্কাশন শিল্প। যদি চাষ বলতো তখন প্রজনন শিল্প হতো।
সাবান তৈরি বিভিন্ন পদার্থ মানে একত্র হয়ে বিভিন্ন পদার্থ সংমিশ্রণে এক নতুন পণ্য তৈরি, সেটাকেই বলছিলাম আমরা যৌগিক শিল্প বলছিলাম। যৌগিক শিল্প, সাবান আছে, সার আছে, সিমেন্ট আছে, ইস্পাত আছে। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ রূপগত সৃষ্টি করে? শিল্প উৎপাদন কি উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। বিভিন্ন ধরনের কাঁচামাল একত্র করে বিশেষায়িত পণ্য উৎপাদনের শিল্পের নাম হলো কি? যৌগিক শিল্প। দেখো, বিভিন্ন রকমের কাঁচামাল একত্র করে একটি পণ্য উৎপাদন করে বলছে, তখন তো আমরা বুঝতে পারতেছি যৌগিক শিল্প। তাই আমাদের সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। মানে বিভিন্ন কাঁচামাল একত্রিত করলে একটি পণ্য হলে যৌগিক শিল্প। অর্থাৎ একটি পণ্য থেকে একাধিক পণ্য যখন তৈরি করা হয় তখন হবে কি? এটা বিশ্লেষণ শিল্প। এখানে যেহেতু একটি পণ্য তৈরি করতেছে একাধিক পণ্য থেকে, তখন যৌগিক শিল্প। যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত নয় সাবান যৌগিক শিল্প, ইস্পাত, সার যৌগিক শিল্প, খনিজ ও কয়লা কিন্তু যৌগিক শিল্প নয়। কোনটি সেবা শিল্প? পোল্ট্রি উৎপাদন হচ্ছে কি? অবশ্যই কি প্রজনন শিল্প। আকরিক আকরিক সংগ্রহ হচ্ছে কি? প্রক্রিয়াভিত্তিক শিল্প। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কি? সেবা পরিবেশক শিল্পের মধ্যে পড়ে। উৎপাদনের বাহন হচ্ছে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, প্রত্যক্ষ সেবা এগুলো না। এখন আমরা বাণিজ্য সম্পর্কে জানবো। বাণিজ্য সম্পর্কে বিস্তারিত ততটুকু নেই। ইংরেজি কমার্স শব্দটি ফরাসি কমার্স শব্দ থেকে এসেছে। সরি, আমি আবার বলতেছি, ইংরেজি কমার্স শব্দটি ফরাসি কমার্স শব্দ থেকে এসেছে। পণ্যদ্রব্য বিনিময় বন্টন সংক্রান্ত কার্যাবলীকে সমষ্টিগত বাণিজ্য, অর্থাৎ পণ্য দ্রব্য বন্টন ও বিনিময় সংক্রান্ত কার্যাবলী হচ্ছে কি বাণিজ্য। বাণিজ্য দুই প্রকার, একটা পণ্য বিনিময়, একটা বিনিময় সহায়ক কার্যাবলী। বাণিজ্য স্টার্টটা আমরা দেখি। বাণিজ্য ট্রেড বা পণ্য বিনিময়, দুই হচ্ছে সহায়ক কার্যাবলী। ট্রেড বা বিনিময়ের মধ্যে অভ্যন্তরীণ আছে, আন্তর্জাতিক আছে। অভ্যন্তরীণের মধ্যে পাইকারি খুচরা আছে, আন্তর্জাতিকের মধ্যে আমদানি রপ্তানি ও পুনঃরপ্তানি আছে। সহায়ক কার্যাবলীর মধ্যে ব্যাংক আছে, বিমা আছে, পরিবহন আছে, গোদাম বেতন আছে, বাজারজাতকরণ আছে। এখানে কিন্তু মনে রাখবা তোমরা একটা প্রশ্ন, আমি নিজেও ভুল করতাম, তাই আমি তোমাদের শেয়ার করতেছি। সহায়ক কার্যাবলীর মধ্যে কিন্তু প্রমিতকরণ, পর্যায়িতকরণ, অর্থসংস্থান এগুলো কিন্তু নাই। সহায়ক কার্যাবলী কোনগুলা? ব্যাংক, বিমা, পরিবহন, গোদামজাতকরণ, বাজারজাতকরণ এগুলো হচ্ছে কি সহায়ক কার্যাবলী। প্রমিতকরণ, পর্যায়িতকরণ এগুলো কিন্তু সহায়ক কার্যাবলী নয়। তো পণ্য বিনিময়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবা ক্রয় বিক্রয়কে কি বলে? বিনিময় বা ট্রেড বলে। অভ্যন্তরীণ বাণিজ্য, দেশের ভৌগোলিক সীমানার মধ্যে ক্রয় বিক্রয় হলে সেটাকে কি বলে? অভ্যন্তরীণ। পাইকারি ও খুচরা দুই প্রকার আছে। আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে কি? একটি দেশের বা অন্যান্য দেশের বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে কি? মানে একটি দেশের সীমানা পেরিয়ে যখন আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হয় যখন যে বাণিজ্য সৃষ্টি তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এটি তিন প্রকার: আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। বিদেশ থেকে পণ্য ক্রয় করলে সেটাকে আমদানি, বিদেশে পণ্য বিক্রি করলে সেটাকে পুনঃরপ্তানি। অর্থাৎ আরেকটা হচ্ছে কি? পুনঃরপ্তানি। একটা দেশ হতে পণ্য কিনে আরেকটা দেশে একটা দেশে পণ্য সামগ্রী আমদানি করে তাকে প্যাকেটিং করে অন্য দেশে বিক্রি করা হচ্ছে কি? পুনঃরপ্তানি। অর্থাৎ মায়ানমার থেকে মায়ানমার থেকে কিছু শুটকি বাংলাদেশে কোনো ব্যবসায়ী কিনছে, বাংলাদেশের ব্যবসায়ী বাংলাদেশে তার লোগোটা লাগিয়ে সেটা ইতালি বা আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রে বিক্রি করছে, সেটাকে হচ্ছে কি? পুনঃরপ্তানি। অর্থাৎ সেটা কিন্তু প্যাকেটিং করে নিজে একটু সংস্করণ প্রক্রিয়া করছে, তো সেটাকে কী বলে? পুনঃরপ্তানি বলে। আচ্ছা, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন বলি আমি। যদি বলতো বিদেশ হতে পণ্য সামগ্রী ক্রয় করে সরাসরি অন্য একটা দেশে, অর্থাৎ বিদেশ থেকে পণ্য ক্রয় করছে সেটা কোনো পরিবর্তন ছাড়া সরাসরি যেরকম কিনছে সেরকম বিক্রি, বললে উত্তর হবে বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করে সরাসরি অন্য দেশে বিক্রি করাকে সেটাকে বললে অন্ট্রাফু। এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিচ্ছে, অবশ্যই নোট করে নিবা। অন্ট্রাফু অর্থাৎ সরাসরি বিদেশ থেকে একটি দেশ থেকে পণ্য সরাসরি কিনে অপর একটি দেশে সরাসরি বিক্রি করাকে কি বলে? অন্ট্রাফু বলে। আর পুনঃরপ্তানি হবে কখন? বিদেশত পণ্য সামগ্রী ক্রয় করে প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন পরিবর্তন মাধ্যমে অন্য একটি দেশে বিক্রি করাকে কি বলে?
পুনরুক্তানি বলে। আরেকটা কি, আচ্ছা বাণিজ্যের কাজ কখন শুরু হয়? বাণিজ্যের কাজ শুরু হচ্ছে কি শিল্পের কাজ শেষ হওয়ার পরে। ব্যবসা আমরা বাণিজ্য পড়ছিলাম হচ্ছে কি ব্যবসায়ের সংকীর্ণ বা সংক্ষিপ্ত শাখা হচ্ছে কি বাণিজ্য। বিনিময় হচ্ছে কি বাণিজ্যের একটি অংশ, কি ক্রয় বিক্রয় মানে বিনিময় মানে কি ক্রয় বিক্রয় বাণিজ্যের একটি অংশ। উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে কি উৎপাদনকারী আছে, উৎপাদনকারী আর যেটা বুক করবে তাদেরকে বুককারীর মধ্যে মানে মধ্যখানে যে অবস্থান মানে যোগসূত্র স্থাপন করে সেটা হচ্ছে কি ট্রেড বা বিনিময়। কি কিসের মাধ্যমে সৃষ্টি হয়? ট্রেড বা বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হয়। উৎপাদন বা বুককারীর মধ্যে মধ্যকার সম্পর্ক কিসের মাধ্যমে সৃষ্টি হয়? ট্রেডের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা পড়ছিলাম বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? 6 ধরনের। কিন্তু ব্যবসা কিন্তু 7 ধরনের। তার মধ্যে বাণিজ্য কয় ধরনের? বাণিজ্য কিন্তু 6 ধরনের আর শিল্প 1 ধরনের। তো আমরা এগুলো পড়ছিলাম, 6 ধরনেরগুলো পড়ছিলাম। তো এখন বাণিজ্য শেষ, এখন প্রত্যক্ষ সেবা সম্পর্কে আমরা একটু জানবো। বিশেষ করে প্রত্যক্ষ সেবার ইম্পর্টেন্ট হচ্ছে বৈশিষ্ট্যগুলো। প্রত্যক্ষ সেবা কি? প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবামূলক অনেক অর্থনৈতিক কাজ ব্যবসায়ীকে বলে গণ্য হয়। অর্থ উপার্জনের লক্ষ্যে যেসব প্রত্যক্ষ সেবামূলক কার্য সম্পাদিত হয়, অর্থ উপার্জনের উদ্দেশ্যে যেসব সম্পাদিত দৈনিক মানসিক শ্রমের বিনিময়ে ব্যবহার করা হয় সেগুলোকে ব্যবসায়ী পর্যায়ে পড়ে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন ব্যবসায়ী নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবী প্রত্যক্ষ সেবাকর্ম বিক্রি করে থাকেন। তো ডাক্তার সেবা দিয়ে থাকে, তার বিনিময়ে টাকা নিচ্ছে, অর্থ এখানে অর্থের আদান প্রদান হচ্ছে, তাই এটা একটি কি ব্যবসা। বিশেষ করে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। কাজ বা সুবিধা, অস্পর্শনীয় প্রকৃতি, কাজ বা সুবিধা অস্পর্শনীয় প্রকৃতি, মালিকানা হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ তুমি ডাক্তার থেকে ডাক্তারি সেবা নিতে পারবা কিন্তু ওই ডাক্তার থেকে ডাক্তারি পেশাটা নিতে পারবা না। মজুতযোগ্য নয়, অর্থাৎ ডাক্তারি সেবা মজুত করতে পারবা না। তোমার যখন প্রয়োজন হবে তুমি তখনই নিতে পারবা। গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান, অর্থাৎ যখন তোমার একটা অসুখ হবে তখন তুমি কাছাকাছি যে হসপিটালটা আছে ওখানেতে যাবে শুরুতে। তাই এই মানে প্রত্যক্ষ সেবামূলক প্রতিষ্ঠানগুলো কাছাকাছি থাকে। তো আমরা প্রত্যক্ষ সেবা সম্পর্কে জানছি। আজকে আমাদের লেকচারের মধ্যে এই তিনটাই ছিল: প্রত্যক্ষ সেবা, শিল্প, বাণিজ্য, ব্যবসা, এগুলো ছিল। ব্যবসায়ের প্রথম ও প্রধান শাখা হচ্ছে কি শিল্প। ব্যবসার দ্বিতীয় শাখা হচ্ছে কি সহায়ক সেবা, দ্বিতীয় সংক্ষিপ্ত শাখা হচ্ছে কি বাণিজ্য। আচ্ছা, ব্যবসায়ী সংগঠনের প্রকারভেদ। ব্যবসায় কত প্রকার? ব্যবসায় 2 ধরনের মানে প্রকারভেদ দুইভাবে হতে পারে। একটা হচ্ছে কি মালিকানা ভিত্তিতে, আরেকটা হচ্ছে কি মালিকানা বা বৈশিষ্ট্য ভিত্তিতে। শুধু যদি মালিকানা ভিত্তিতে বলে ব্যবসায় প্রকারভেদ, শুধু যদি মালিকানা ভিত্তিতে বলে তখন হবে কি 5 প্রকার। ব্যবসায় কত প্রকার? মালিকানা ভিত্তিতে 5 প্রকার। সেগুলো হচ্ছে কি এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা। এগুলো হচ্ছে কি মালিকানার ভিত্তিতে ব্যবসা 5 প্রকার। যদি বলে মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যবসা কত প্রকার? মালিকানা ও বৈশিষ্ট্য লেখাটা উল্লেখ থাকলে এক্সট্রা তখন হবে কি 7 প্রকার। ওই বাকি 5 প্রকার থাকবে আর 2টা যোগ হবে, সেগুলো হচ্ছে কি ব্যবসায় জোট ও চৌদ্দ উদ্যোগ ব্যবসা। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবা, এগুলো তোমাদের পড়াবো বিস্তারিত আরও সামনে। অবশ্যই তোমাদের ইনশাল্লাহ তোমাদের ম্যানেজমেন্টে এভাবে পড়াবো, এই জন্য তোমাদের একটাই সিঙ্গেল প্রশ্ন বাদ না যায়। কিছু আর একটু, আচ্ছা, মুনাফা অর্জনের গুরুত্ব সম্পর্কে একটু বলি। মুনাফা অর্জনের গুরুত্ব, পিএফ ট্র্যাকার নামে একজন ব্যক্তি, ও সম্পর্কে তোমরা আরও বিস্তারিত আরও কিছুদিন যাক অবশ্যই জানবা। যখন তোমাদের জনকের নাম নিয়ে একটা ভিডিও বানাবো, সকল সাল নিয়ে একটা ভিডিও বানাবো আলাদাভাবে, কারণ তোমাদের জন্য মানে খুঁজতে না হয়। ম্যানেজমেন্ট বইয়ের মধ্যে যে সকল সাল আছে সে সকল সাল নিয়ে একটা ভিডিও বানাবো। জনক যেগুলো আছে, কারণ জনক থেকে প্রতি বছর কিন্তু একটা হলে একটা প্রশ্ন আসে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। জনক নিয়ে একটা ভিডিও বানাবো, তখন পিএফ ট্র্যাকারকে তোমরা চিনবা ভালো মতো করে। এখন তোমরা মনে রাখো মুনাফা অর্জনের গুরুত্ব এর এদিক বিবেচনায় পিএফ ট্র্যাকার 4টি কারণকে ব্যবসায়ীর আবশ্যিক মুনাফা অর্জন করতে বলে বলা হয়েছে। অর্থাৎ পিএফ ট্র্যাকারের মতে, কার মতে? পিএফ ট্র্যাকারের মতে কয়টি কারণে মুনাফা অর্জন আবশ্যক বলেছেন? 4টি কারণে। সেগুলো হচ্ছে কি ব্যবসার দক্ষতা, ব্যবসার ঝুঁকি মানে ব্যবসায়িক দক্ষতা পরিমাপের জন্য, ব্যবসায়িক ঝুঁকি গ্রহণের জন্য, পুনঃবিনিয়োগের জন্য, ব্যবসায়ের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য।
আমি আবার বলতেছি যে 4টি কারণ, সেগুলো হচ্ছে কি ব্যবসায়ের দক্ষতা পরিমাপের জন্য, ব্যবসায়ের ঝুঁকি গ্রহণের জন্য, পুনঃবিনিয়োগের জন্য, ব্যবসার উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধির জন্য। মুনাফাকে বলা হয় ঝুঁকি গ্রহণের পুরস্কার। মুনাফাকে কি বলা হয়? ঝুঁকি গ্রহণের পুরস্কার। এটা কে বলেছেন? মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার এটা বলেছেন হচ্ছে কি F.S. নাইট। ব্যবসায়ের দক্ষতা ও কার্যকারিতা মাপকাঠি হলো, অর্থাৎ ব্যবসাটা কীভাবে পরিচালিত হয়েছে সেটা সেটা মানে ব্যবসাটা কি ভালো মতো পরিচালিত হয়েছে কি না সেটা সম্পর্কে আমরা কখন যাব? যখন ব্যবসার মুনাফা হবে তখন জানবো। তাই ব্যবসায়ের দক্ষতা ও কার্যকারিতা মাপকাঠি হলো কি মুনাফা। প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায় পরিচয় কেমন? প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা হচ্ছে কি দক্ষতার সাথে ব্যবসা করতে হবে। প্রতিযোগিতামূলক ব্যবসা কীভাবে করতে হবে? দক্ষতার সাথে। সর্বাধিক মুনাফা অর্জনের প্রধান উদ্দেশ্য কি? অর্থাৎ মুনাফা বেশি অর্জনের উদ্দেশ্য হচ্ছে কি বেশি ক্রেতা আকর্ষণ করতে হবে, অর্থাৎ ক্রেতাকে আকর্ষণ করতে হবে। ব্যবসায়ের কাম্য আয়তন কি? ব্যবসায়ের কাম্য আয়তন বলতে বোঝা হচ্ছে সম আয় মাইনাস সম ব্যয়, অর্থাৎ যতটুকু আয় করবে ততটুকু ব্যয় হচ্ছে কি কাম্য আয়তনে বলে, যেটাকে ইংলিশে ব্রেক ইভেন পয়েন্ট বলে। এগুলো সম্পর্কে হিসাব বিজ্ঞানও জানবা তোমরা, যেমন ব্যবস্থাপনার পরিচিতি অধ্যায়টা করবা তখন হিসাব বিজ্ঞানও জানবা। এইটা নিয়ে ম্যাথ আছে অনেক। তো আজকে আমাদের টপিক যেগুলো আছে এগুলো আমরা ইনশাআল্লাহ শেষ করছি। তোমরা এগুলো অবশ্যই আমি যেগুলো নোট করতে বলছি ওগুলো নোট করবা। আমি যেভাবে বলতেছি তোমরা সেই ওয়েতে পড়বা। তোমরা অবশ্যই আমি যেগুলো নোট করছি ওগুলো নোট করবা। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। আর হচ্ছে কি যেগুলো আমি বলছি ওগুলো মুখস্থ করা দরকার তোমাদের, যেগুলো পরীক্ষা আসতে পারে। যেমন আজকের এই লেকচার থেকে মিনিমাম 3টা থেকে 4টা ওভারঅল জিএসটি রাবি পরীক্ষা দিবা। ওভারঅল বিশ্ববিদ্যালয় মিলে 3টা থেকে 4টা সর্বনিম্ন বলছি প্রশ্ন থাকবে এই লেকচার থেকে। ইনশাল্লাহ অবশ্যই থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর যদি ভালো লাগে তখন তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর তোমরা যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবা, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আজকে আমাদের প্রথম ক্লাস, অবশ্যই তোমরা ফিডব্যাক দিবা কেমন হয়েছে। তো আমার আরও কী সমস্যা হচ্ছে, কী আরও ইমপ্রুভ করা দরকার আমার এগুলো বলবা। কারণ আমিও তোমাদের মতো স্টুডেন্ট, হয়তো 1 বছর সিনিয়র। গত বছরে আমি অ্যাডমিশন দিছি, আমার অনেক ভুল হতেও পারে, পড়ার স্টাইলের মধ্যে ভুল হতে পারে, কারণ আমি আগে তো কোনো পড়াই নেই। তাই তোমরা নির্দ্বিধায় বলে দিতে পারো, আমি অবশ্যই সেগুলো ইমপ্রুভ করব। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমেন্ট বক্স যেখানে হয় তোমরা বলবা আজকের ক্লাসটা কেমন লাগছে তোমাদের। আর ইনশাল্লাহ তোমরা সবাই কমার্স প্রোর সাথে থাকবা। তোমাদের স্বপ্ন পূরণের পাশে থাকার যেহেতু দায়িত্ব নিচ্ছে আমরা, অবশ্যই ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো, তোমরাও লেগে থাকবা। একটা কথা অবশ্যই মনে রাখবা, বিলিভ ইউর সেলফ। নিজের প্রতি সবসময় বিশ্বাসটা রাখবা। এভরিথিং ইজ পসিবল। অনেকে ভোকাবুলারি বিরোচন অংশ বাংলা নিয়ে মুখস্থ পাঠ নিয়ে বই পাচ্ছ, আজকে পড়তেছি কালকে বলে যাচ্ছে, এরকম অনেকে বলতেছে, আমি দেখতেছি। এরকম মুখেও আনা যাবে না। তুমি শুধু পড়বা, আমি তোমাদের বলতেছি তোমরা শুধু পড়বা, তোমরা পড়তে থাকবা। বলে যাচ্ছ কিনা যাচ্ছ না এটা তোমরা মাথায়ও আনবা না, শুধু পড়বা। দেখবা তুমি পড়ার মধ্য দিয়ে তোমার অল ক্লিয়ার হয়ে যাবে একদিন, যেগুলো তুমি তোমার মাথায় আস্তে আস্তে বলবা। কারণ এই অ্যাডমিশন সময়টা এমন, তুমি অন্যজনের স্বপ্ন ভেবে তোমার স্বপ্ন পূরণ করতেছো, এটা কিন্তু সহজ না। মাথায় রাখিও, অ্যাডমিশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট সিরিয়াস থাকে। তুমি যদি আজকে একদিন রেগুলারিটি মেনটেন করতে না পারো, আজকে 5 ঘন্টা পড়ছো কালকে 1 ঘন্টা পড়ছো, এরকম হলে কিন্তু চলবে না। আজকে তুমি প্রত্যেক দিনে একটা দিনকে সর্বনিম্ন 8 ঘন্টা পড়ালেখা করো, একটা দিনকে 3 ভাগে ভাগ করো, 3 8 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুমি পড়ালেখার সময় দাও, বাকি 8 ঘন্টা ঘুমে দিয়ে বাকি 8 ঘন্টা এক্সট্রা টাইমে দিতে পারো। সর্বনিম্ন 8 ঘন্টা করে পড়বা তোমরা, আমি যা বলবো 8 ঘন্টা কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে। একদিন 8 ঘন্টা পড়বে, একদিন 3 ঘন্টা পড়বে, একদিন 2 ঘন্টা পড়বে, একদিন 1 ঘন্টা পড়বে। এরকম পড়লে কিন্তু তোমাদের পড়ালেখায় মনোযোগটা উঠে যাবে। আমি যেটা সত্যি বলতেছি সেটা, কারণ আমি এগুলো ফেস করছি। তো আমি তোমাদের এটাই বলবো, তোমরা কমার্স প্রোর সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। ইনশাল্লাহ তোমরা একদিন একজন পাবলিকিয়ান হবা। আমরা তোমাদের দেখে হাসবো বলতে খুশিতে হাসবো।
ইনশাআল্লাহ তোমরা পড়ালেখা করো, বেশি বেশি করে পড়ালেখা করো। আর আমাদের মানে যেরকম বলি ওরকমভাবে পড়ো, ভোকাবুলারি বিরোচনা সেগুলো আস্তে আস্তে ধরো, একদিনে কম কম করে পড়ো, একদিনে 2টা করে পড়ো, 3টা করে পড়ো, অনেক সময় আছে, 4 মাস সময় মানে অনেক সময়। ম্যানেজমেন্ট ইনশাআল্লাহ তোমাদের শেষ করে দিব। ম্যানেজমেন্টে যেহেতু হিউজ একটা নাম্বার আছে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে, ইনশাআল্লাহ শেষ করে দিব। তোমাদের যেন বই ভীতি না থাকে, প্রশ্ন আসলে যেন তোমরা এই মানে পড়ানোর মধ্য থেকে আসে এরকমভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই সাথে থাকবে কমার্স প্রোর। আর সবাই সবার জন্য দোয়া করবা, সবাই আমাদের জন্য দোয়া করবা, যেন তোমাদের মানে ভালো থাকলে তো তোমাদের নিজের শরীরটা ভালো থাকলে তোমাদের ভালো কিছু দিতে পারবো। সবাই সবার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা, পড়ালেখা মন দিয়ে করো। আজকে ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।